সাত ঘন্টার ওয়ান ডে খেলার, কে সারাদিন বসে থেকে 7 ঘন্টা সময় নষ্ট করবে? টেস্ট তো এখন যেটা আপনি প্রথমে বলেছেন ক্লাসিস্ট খেলা। আলোচনা হয়, আমরা যেমন হচ্ছে লেগ স্পিনার নিয়ে বলতাম, কারণ লেগ স্পিনার হচ্ছে কেন বাংলাদেশে আসে না, কারণ ঘরোয়া লিগে সুযোগ পায় না তারা। তাদেরকে বলা হয় যে তোমার উইকেট নিয়ে দরকার নেই, তুমি রান কন্টেন্ট, কারণ ফলে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিয়ন্ড দ্য বাউন্ডারি। আরেকটা এপিসোডে আমরা চলে আসলাম। এপিসোড বলতে এবার আমরা একটা নতুন সিরিজ, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের আজকের প্রথম পর্ব। তো বাংলাদেশ খেলছে না, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। যেভাবেই আমরা বলি, এর আগের পর্বগুলোতে আমরা এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, মাঠের বাইরের ব্যাপার নিয়ে, রাজনীতি নিয়ে, খেলাধুলার রাজনীতি নিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ খেলছে না। যার ফলে এবং তার পাশাপাশি যেহেতু একটা জাতীয় নির্বাচনের উত্তাপ ছিল, জাতীয় নির্বাচন আসলে প্রায় সমস্ত কিছুকেই ম্লান করে দেয় আগ্রহ, ফলত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এখনো সেই লেভেলের হাইপ দেখা যাচ্ছে না। সামনে দেখা যাবে কিনা জানি না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। আমরা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের যাই সেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব ক্রিকেট বিশ্বকাপে অ্যাসোসিয়েট দল বা ছোট দল যেভাবেই বলি। আমরা জানি যে ক্রিকেট তার জন্মের শুরু থেকে ভীষণ রকম একটি ক্লাসিসিস্ট খেলা। ওই সেই জেন্টালম্যান ভার্সেস প্লেয়ার্স থেকে শুরু করে, মানে ভদ্রলোকেরা ব্যাট করবে আর শ্রমিকরা বল করবে, সেই জায়গা থেকে ক্রিকেট খুব বেশি এখনও বদলায় নাই। এখনও টেস্ট স্ট্যাটাস পাওয়া দল বনাম টেস্ট স্ট্যাটাস পাওয়া না দল অলমোস্ট হচ্ছে জমিদার এবং প্রজা, এবং তার থেকেও খারাপ বলা যেতে পারে অনেক কিছু নিয়ে। তা আমার আজকের পর্ব, আমরা যে কটি পর্ব করব ক্রিকেট বিশ্বকাপ নিয়ে, আজকের পর্বে আমরা ফোকাস করব অ্যাসোসিয়েটস দলগুলো নিয়ে, তাদের যে সাফল্য, তাদের ব্যর্থতা, আইসিসির ব্যর্থতা বা সাফল্য, ক্রিকেট রাজনীতি। আমরা সচরাচর যেটা করে থাকি খেলার অ্যানালাইসিসের থেকে আমরা খেলার বাইরের আলাপ নিয়ে বেশি করতে চাই। তা আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন, দুজন নতুন মুখ। একজন হচ্ছেন সাহাদ হচ্ছেন টি স্পোর্টসে কাজ করেন, খুবই এনথুজিয়াস্টিক একজন জার্নালিস্ট। আমি যাকে বলি যে বাংলাদেশের তরুণ জার্নালিস্টদের মধ্যে এনসাইক্লোপিডিয়া বলা যায়। মানে আমাদের যারা হচ্ছে মিরপুর স্টেডিয়ামে নিয়মিত খেলা কাভার করতে যান প্রেস বক্সে, তাদের একটা গো টু ম্যান হচ্ছে সাহাদ। যে কোনো স্ট্যাট লাগলে যে সাহাদ এই স্ট্যাটটা লাগবে প্লিজ, মানে জাস্ট ও স্ট্যাট বের করে দেয় ইনস্ট্যান্টলি। তো ওয়েলকাম সাহাদ থ্যাংক ইউ ফাইজ ভাই, আমাদের তোমার তো প্রথমবারের বেশি মতো বাড়াবাড়ি বলে আমাদের ফেললেন। এখানে আসার জন্য। আশা করি আমরা একটা ভালো একটা লাইভলি ডিসকাশন হবে। সাহাদের সাথে আরও যিনি আছেন তিনি অত্যন্ত স্পেশাল গেস্ট। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু হ্যাভ রাকবীর হাসান অ্যামং আস। রাকবীর হাসানকে নিয়ে কেন বাংলাদেশের মিডিয়ায় খুব একটা আলোচনা হয়নি, এটা খুবই বিস্ময়কর একটা ঘটনা অন্তত আমার জন্য। রাকবীর আমার বন্ধু, সেই জন্য হয়তো আমি বেশি অবাক হচ্ছি। রাকবীরের পরিচয় হচ্ছে, রাকবীর চলতি বিশ্বকাপে ইতালি দলের মিডিয়া ম্যানেজার। একদম বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মিরপুরে বড় হওয়া, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া, তারপরে সে ইতালিতে চলে যান। ইতালিতে পড়ালেখা সহ অন্যান্য বিষয়ে তিনি সফল হন। শুধু তাই না, রাগবীরের প্যাশন ছিল ক্রিকেট, এবং দীর্ঘ সময় রাগবীর ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেন এবং একটা পর্যায়ে ইতালিয়ান আম্পায়ারিং অ্যাসোসিয়েশনের প্রধান হন। ইউরোপের বিভিন্ন জায়গায় আম্পায়ারিং সহ ক্রিকেট খেলাটাকে জনপ্রিয় করতে তিনি ভূমিকা পালন করেন। তারই একটা অংশ হিসাবে ইটালিয়ান ক্রিকেট বোর্ডের সাথে যেহেতু রাকবীর হাসান খুবই ক্লোজলি কাজ করেন, সো বাংলাদেশি ছেলে রাকবীর, তিনি হচ্ছেন এবার তার দায়িত্ব ন্যস্ত হয়েছে যে ক্রিকেট ইতালি টিমের মিডিয়ার কাজগুলো তিনি সামলাচ্ছেন। ভারতে খেলা, কলকাতায় তিনটি খেলা, এবং আমরা ইতিমধ্যে, যে আমি যেই জন্য বলেছি, আমি সাহাদকে প্রশ্নটা করবো, আমি ইতিমধ্যে ইন্ডিয়ান কিছু মিডিয়াকে দেখেছি যে রাকবীরকে নিয়ে স্টোরি করতে। উই আর ভেরি লাকি টু হ্যাভ রাকবীর হাসান অ্যামং আস। ওয়েলকাম রাকবীর। ধন্যবাদ ফাইজ, ধন্যবাদ তো সবাইকে। আমরা রাকবীরকে দিয়ে শুরু করি। তো রাকবীর, হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স সো ফার? অবশ্যই অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। কারণ সাধারণত আমরা যেটা সবাইকে বলছি যে আমরাই একমাত্র ক্রিকেটিং নেশন যাদের দেশে কোনো প্রপার ক্রিকেট পিচ নাই, প্রপার ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নাই। তো
তো দেখা যাচ্ছে যে খোলা প্রান্তরে মাঝখানে এতটা মানে আমাদের খেলাগুলা চলে। তো সেখান থেকে ওয়াংখেড়ে ইডেন গার্ডেন্স বা চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামের মতো আইকনিক মানে ভেন্যুগুলোতে খেলতে পারাটা তো অসাধারণ অবশ্যই, ভাষা প্রকাশ করার মতো না। তা মানে ইটালি দলের আগে যাওয়ার আগে মানে বাঙালি হিসাবে কলকাতার অভিজ্ঞতাটা কি? মানে লোকজন কি রিকগনাইজ করতে পারতেছে বা কথা হচ্ছে? হ্যাঁ, আমি মানে খুবই তো বাঙালি তো বরাবরই অতিথি পরায়ণ, তো যখন শুনে হুম। বাংলাদেশের অবশ্যই একটা মানে ওয়ার্ম ওয়েলকামিং পাই। এবং আমার ধারণা যে দুইটা ফিচার যে হয়েছে এখানকার লোকাল পত্রিকায়, আমি বাংলাদেশি বলেই হয়েছে, বা তারা যখন ইন্টারভিউ করেছে বাংলাতেই কথা বলেছি। তো অবশ্যই সেটা তো হচ্ছে মানে জাতিগত যে হচ্ছে মানে কি বলে ওটাকে, আত্মীয়তা, সেটা তো অবশ্যই একটা factor। এবং এই মুহূর্তে তো আমি যদি সঠিক জানি, আমরা একটু আগে যে আলাপ হচ্ছিল, তুমি তো এখন এই মুহূর্তে ইডেন গার্ডেন্স। সো আমরা তো আসলে এবার ইডেনটা মিস করলাম, বাংলাদেশের মানুষও মিস করছে। আমরা তোমার থ্রুতে একটু ইডেনটা দেখি, ক্যামেরাটা ফ্লিপ করে একটু দেখাও আমাদেরকে যে হচ্ছে গিয়া হোয়াট অ্যাবাউট ইডেন গার্ডেন লাইভ। হ্যাঁ, সো এটা হচ্ছে ওদের ওই স্কোর, এটা না ওই যে মানে যেখান থেকে হচ্ছে প্যাভিলিয়ন থেকে যেখান থেকে তারা নামে। হ্যাঁ হ্যাঁ, সেই পুরোনো আমলের সেই হচ্ছে, হ্যাঁ সেই ফেন্স, সেই প্যাভিলিয়ন। এটা কি ইসের অ্যাবে টিমের প্যাভিলিয়ন? হ্যাঁ, অ্যাওয়ে টিমের প্যাভিলিয়ন। আমাদের আচ্ছা তিনটা আচ্ছা খেলাই অ্যাওয়ে টিম হিসাবে পড়ছে আচ্ছা, ইডেনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখবেন, আমরা আবার তোমার চেহারা দেখি। তো কালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা, শেষ খেলা। হ্যাঁ, প্রথমে গুড লাক জানাই দিই, বিং ওয়েস্ট ইন্ডিজের ফ্যান। দুইটা কারণে গুড লাক জানাচ্ছি। এক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হারলে কিছু যাবে আসবে না, ইতালি জিতলে খুব খুশি হব। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে 2016-তে ইন্ডিয়াতেই যেবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়, সেবার হচ্ছে ওরা আফগানিস্তানের সাথে হারছিল। মানে এরকম একটা ডেড রাবারে আফগানিস্তান তখন এত বড় টিম হয়ে ওঠে নাই। এবং সেটার আইকনিক ছবি আছে, ক্রিস গেইল আফগান প্লেয়ারদের সাথে নাচানাচি করতেছে। অ্যাকচুয়ালি দ্যাট অ্যাকচুয়ালি আই গেস হেল্প দ্য ওয়েস্ট ইন্ডিজ টিম। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে আসলে আমরা যে কোনো স্পোর্টসেই মানে একটু নিউট্রাল বা ট্রুলি নিজের টিম না থাকলে আমরা হচ্ছে জায়ান্ট কিলারদের পছন্দ করি, যে হচ্ছে জায়ান্টদের পছন্দ করি। সো উইশ অল দ্য বেস্ট ফর ইটালি টিম অ্যান্ড দে হ্যাভ ডান স্প্লেন্ডেডলি। আমরা বিশেষ করে হচ্ছে আমি খুবই অবাক হয়েছি নেপালের সাথে। মানে আই ওয়াজ এক্সপেক্টিং নেপালের যেহেতু একটা সাউথ এশিয়ার টিম, ক্রিকেটিং লেগেসি আছে, তার হচ্ছে প্রচুর সমর্থক, এবং আমরা ওয়াংখেড়ে তো দেখলাম পুরো মাঠ জুড়ে নেপাল সমর্থন দিচ্ছে। আমি এর আগে দেখতেছিলাম যে হচ্ছে গিয়া ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজ দেখতেছিলাম নেপালে, মাঠ ভর্তি দর্শক, নেপালের দর্শকরা সব। গতবার সম্ভবত ওয়ার্ল্ড কাপে তো খেলছিল নেপাল, এবং সেখানে ইউএসএতেও নেপালি। মানে আমি বাংলাদেশে একটা ভাইব পাই নেপালের মধ্যে, যে বাংলাদেশের মানুষের মতো, এবং খেলেও বাংলাদেশের মতোই, পারে না অলরেডি তো নাম তো অলরেডি। কার্ডিয়াক কিল হয়ে গেছে। এই যে না, তবে শেষ তো মনে হয় তারা তখন স্কটল্যান্ডের সাথে আবার জিতলো। স্কটল্যান্ড, হ্যাঁ হ্যাঁ, জিতলো স্কটল্যান্ডের শেষেরটা, সাথে জিতলো। গত- সো দ্যাট মেড দ্য গ্রুপ ভেরি ইন্টারেস্টিং, যে সবাই একটা করে ম্যাচ জিতছে। বাট তা আমরা একটু মারেস্কা ব্রাদার্স নিয়ে শুনি, যে হচ্ছে যারা হচ্ছে ওই ম্যাচটা জিতাইলো বেসিক্যালি 10 উইকেটে। মস্কা ব্রাদার্স। মস্কা মস্কা মস্কা, সরি সরি সরি, মস্কা। আমার এদের ব্যাকগ্রাউন্ডটা কি? এরা মানে অবশ্যই অসাধারণ, কারণ হচ্ছে এরা দুই ভাই কেউই ফুল টাইম ক্রিকেট খেলে না। এরা হচ্ছে এদের দাদা প্রথম বিশ্বযুদ্ধের পর পর হচ্ছে অস্ট্রেলিয়া চলে যায়, এবং ওদের বাবারও জন্ম অস্ট্রেলিয়াতে। তো এরা বেসিক্যালি সেই হিসেবে তৃতীয় প্রজন্ম। কিন্তু পুরো পরিবারেই যে ইতালিয়ান যে সংস্কৃতি সেটা তারা হচ্ছে ধরে রেখেছে, এবং তারা এখানে কিন্তু এসেছে। ইতালিতে আমরা বলি মকা, যেটা দিয়ে কফি বানানো হয় আর কি, ইটালিয়ান কফি। তো ওইটা তারা ব্যাগে ভরে কিন্তু নিয়ে আসছে, কারণ হচ্ছে যাতে তারা খেলার ফাঁকে ফাঁকে কফি খেতে পারে, কারণ বাইরের কান্ট্রিতে তো এখানে খুব ওইরকম ইতালিয়ান যেভাবে কফি তৈরি করে ওটা পাওয়া যায় না। তো সেদিক থেকে বলতে গেলে অবশ্যই তারা অনেক বেশি ইতালিয়ান। ভাষা ভালো বলতে পারে। আপনার হচ্ছে আহ, আন্তোনিও মস্কা, এই যে মস্কা যাকে বলি আমরা, এই যে আন্তোনিও জোসেফ মস্কা, তো সে ইতালিয়ান ভাষা ভালো বলতে পারে। তো সে মূলত কাজ করে জুভেনিল কারেকশন সেন্টারে আর কি, অস্ট্রেলিয়াতে। এবং কার্পেন্টার হিসাবে সে এখানে যারা হচ্ছে থাকে তাদেরকে কার্পেন্টিং শেখায়। আর জাস্টিন হচ্ছে স্কুলে স্পোর্টস টিচার। তো সেই জায়গা থেকে চিন্তা করলে যারা হচ্ছে রেগুলারলি হয়তো ক্রিকেট খেলতো না,
এখন তারা এসে এখানে ইডেন গার্ডেন্স ইংল্যান্ডের মতো টিমের সাথে ফাইট করতেছে। নেপালের সাথে দুই ভাই মিলে একসাথে হচ্ছে 124 রানের ওপেনিং জুটি, যেটা হচ্ছে ভাইদের জুটির হুম। মধ্যে প্রথম। মজার বিষয় হচ্ছে এখন কিন্তু ওই টপ থ্রি দুটাই আমাদের। প্রথমটা হচ্ছে 124 রানের হচ্ছে মস্কা ব্রাদার্সের, তারপর উমার আকমালদের সম্ভবত, এরপরে কিন্তু হ্যারি মানেন্টিদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে সম্ভবত মানে 73। হ্যাঁ হ্যাঁ। তো মানে দিবে। অবশ্যই এটা হচ্ছে হুম। হচ্ছে আমি আশা করি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারা অবশ্যই এখান থেকে হচ্ছে মানে অনুপ্রেরণা নিবে। না, আমি ওই অ্যাসোসিয়েট দেশগুলোর আলাপে যখন আসে, অনেক আলাপই করা যায়। ব্রাদার্সদের আলাপ যখন আসলো, অ্যাসোসিয়েট দেশগুলো মূলত আমি খেয়াল করে দেখছি যে হচ্ছে তারা ফ্যামিলি বেসড। আয়ারল্যান্ডে যেমন ওব্রায়ান ব্রাদার্সরা, কেনিয়াতে ছিল টিকোলো ব্রাদার্সরা, ওদিয়ানো ব্রাদার্সরা, এবং দেখা যায় যে তারাই আসলে খেলাটা, আয়ারল্যান্ডে তো মনে হয় যে ওরা তো মনে হয় বোনরাও খেলে এরকম জয়সের একটা একটা ব্যাপার আছে। সো স্কটল্যান্ডে এরকম ছিল। এখন ইতালিতে এইরকম কি পরিমাণ আছে? মানে মস্কা ব্রাদার্সের কথা তো শুনলাম, বাকি কি এরকম কি পরিমাণ ফ্যামিলি ইতালিতে ক্রিকেটটা খেলে? এরপরে হ্যারি মানেন্টিরা আছে, যেটা বললাম হ্যারি মানেন্টিদের বাবাও হচ্ছে জন্ম অস্ট্রেলিয়াতে, তারাও তৃতীয় প্রজন্ম। হ্যারি মানেন্টির বাবা হচ্ছে রাগবি কোচ, সে রাগবি কোচ হিসেবে ইতালিতে কাজ করেছে 90 এর দিকে। তো ওইভাবে আসলে মানে বলতে গেলে ইতালিতে যারা ক্রিকেট খেলে এরা তো মূলত এই মুহূর্তে ম্যাক্সিমাম হচ্ছে সাউথ এশিয়ান এক্সপার্ট। তো সেইভাবে লোকালরা ক্রিকেট এখনো হচ্ছে আসেনি। তারা খেলতেছে ক্রিকেট স্কুল লেভেলে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের ওই ক্লাব স্ট্রাকচারটা তো ডেভেলপ না অত বেশি হচ্ছে, মানে পুরা দেশ জুড়ে না, যে কারণে দেখা যাচ্ছে যে স্কুল শেষ করার পরে তারা কোনো ক্লাবে যুক্ত হতে পারছে না। তো এইটা একটা প্রবলেম যেটাকে আমরা অলরেডি অ্যাড্রেস করেছি, এবং আমরা চেষ্টা করতেছি যে এই যে গ্যাপটা স্কুল শেষ করার পরে যে তারা হচ্ছে মানে হারিয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে মুভমেন্টে যুক্ত হচ্ছে না, সেটা হচ্ছে কিভাবে আমরা তাদেরকে হচ্ছে নিয়ে আসতে পারি সেটা চেষ্টা করতেছি। তো তখন সম্ভবত একটা হচ্ছে আরো বড় ওয়াইড রেঞ্জের হচ্ছে আমরা হচ্ছে পাবো। এখন মূলত ইতালিতে গত বছর 4300-র মতো আমাদের রেজিস্টার্ড প্লেয়ার আছে এই মুহূর্তে। তো তারা ক্রিকেট খেলছে ফেডারেশনের আন্ডারে, 80-90টার মতো ক্লাব আছে, তারা সেখানে খেলছে। এর বাইরে আমাদের এস্টিমেশনটা হচ্ছে প্রায় 20,000-এর মতো প্লেয়ার এরা হচ্ছে বিভিন্ন পার্কে, রাস্তায়, ফেডারেশনের বাইরে যারা হচ্ছে টেক বল ক্রিকেট খেলছে। তো প্রথম সুযোগটাই হচ্ছে, টার্গেটটাই হচ্ছে আমাদের যে ওদেরকে ফেডারেশন আন্ডারে নিয়ে আসা এবং হচ্ছে লোকালদেরকে খেলার সঙ্গে যুক্ত করা। তো তাহলে হয়তো আমরা হচ্ছে যে ওই ট্র্যাডিশনাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলা আপনারা বললেন বা সেটা হচ্ছে হয়তো দেখা যাবে। আচ্ছা, ক্লাবগুলো কি কম্পিটিটিভ ক্রিকেট খেলে? ক্লাবগুলো কম্পিটিটিভ ক্রিকেট খেলে। আমাদের দুইটা 50 ওভারের হচ্ছে টুর্নামেন্ট আছে, দুইটা টি-20 টুর্নামেন্ট আছে। পুরুষদের বাইরে দুইটা হচ্ছে মহিলাদের ক্রিকেট দুইটা আছে টি-20। এর পাশাপাশি আন্ডার 13, 15, 19 এবং 23 আয়োজন করার চেষ্টা করতেছি এবছর থেকে। সো আমাদের অনেক ক্রিকেট খেলা হয়, যেটা হয় না সেটা মূলত আসলে ওই কোয়ালিটির জায়গা থেকে, যেহেতু সবাই অ্যাস্ট্রাসে খেলে অভ্যস্ত। তো এইখানে এসে প্রথম যে সমস্যাটা সবাই পড়ে, যেটা হচ্ছে অ্যাস্ট্রাসে তো মানে জাস্ট একটা নির্দিষ্ট হাইটে বল হিট করে গেলেই হুম। হয়। যদি 5 বার আমি সুইং করি তার মানে অন্তত 4 বার লাগবে। তো যেটা হচ্ছে এই মানে যারা হচ্ছে ন্যাচারাল টাফে খেলে সেটা হয়তো পায় না। এই কারণে হচ্ছে আমরা এই লেভেলে এসে ফাইট করার জন্য আমাদের যে বাইরে যারা থাকে, এবং একটা চমৎকার বিষয় হচ্ছে এই ক্রিকেট দলটা যে এখানে কিন্তু ইতালিতে জন্মগ্রহণ করছে এবং ইতালিতে বড় হয়ে উঠছে এরকম কোনো খেলোয়াড় নাই। হুম। যারা আছে এরা হচ্ছে ইতালিয়ান, বাইরে চলে গেছে অথবা বাইরে থেকে ইতালিতে আসছে। তো ট্যালেন্ট এটা প্রচুর। একটা মানে মজার বিষয় আর কি। হ্যাঁ। তো চেষ্টা করতেছি আমরা যে যে বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে লোকাল প্লেয়ারদের অভাব, সেগুলা হচ্ছে এখন এটা নিয়ে কাজ করতেছি। 3 বছর ধরে একটা প্ল্যান করা হয়েছে আমাদের, শর্ট টার্ম প্ল্যান, সেটা এক্সিকিউট চেষ্টা করা হচ্ছে। তো আশা করতেছি যে এখান থেকে ওয়ার্ল্ড কাপের যে অভিজ্ঞতা আমাদের, আমরা ভালো কিছুই করতে পারবো। আচ্ছা, তো এই এই ক্রিকেট বোর্ডের কি মানে বোর্ডে যারা কাজ করে তারা কি মূলত তারাও কি লোকাল না বাইরের মানুষ? মানে আই মিন অন্য জায়গা থেকে আসা? হ্যাঁ, বুঝতে পারছি। ক্রিকেটের বোর্ড, যেটা বোর্ড হচ্ছে ইলেক্টেড বোর্ড, সেই বোর্ডে তো অবশ্যই ক্লাবগুলো থেকে ইলেক্টেড হয়ে যায়। তো ওইখানে অবশ্যই এক্সপার্টদের আধিক্য আছে। তো কিন্তু যারা মূলত টেকনিক্যাল কাজ করছি আমরা, তাই সেখানে মোটামুটি সবই লোকাল। আমি একমাত্র দেখা যাচ্ছে যে আমরা বলি এখানে রেসপন্সাবিল মানে হচ্ছে ম্যানেজার। তো আম্পায়ার ম্যানেজার আমি, এর বাইরে প্রত্যেকটা সেক্টরের যে ম্যানেজার আছে তারা কম বেশি হচ্ছে সবাই ইটালিয়ান। আমাদের সিইও ইটালিয়ান, প্রেসিডেন্ট সে ইটালিয়ান, বাট হচ্ছে ইকুয়েডর অরিজিন আর কি, লরেনা লরেনা হাস। আচ্ছা, তো তার মানে হচ্ছে, মানে আমি কেন বললাম যে কারণ হচ্ছে সংগঠকরা যদি ইটালিয়ান ইটালিয়ান অরিজিনের এবং হচ্ছে
আমরা যদি বলি যে সংখ্যাগরিষ্ঠদের অংশ হন, তাহলে তারা ওনারাও এটা পুশ করার ব্যাপারে এক ধরনের আগ্রহ থাকবে। এখন ইটালি আমরা ওই আলোচনায় যাব, আমরা আসলে খুব বেশি আপনার সময় নিব না, কিন্তু হচ্ছে আমরা যেমন বলতেছিলাম যে হচ্ছে আসলে ফান্ডিং খুবই খারাপ অবস্থা অ্যাসোসিয়েট কান্ট্রিগুলা। একটা তো সুযোগ মানে যাদের আসলে বেশি দরকার, জাস্ট লাইক ক্যাপিটালিজম, তারা হচ্ছে তেলা মাথায় তেল দেয়, যেখানে হচ্ছে গিয়ে আসলে সবচেয়ে বেশি দরকার তারা পায় না, গরিব আরো গরিব হয়। তো এবং ইটালিতে ইটালির ক্রিকেট বোর্ড আসলে আলাদা করে, মানে ইটালির ক্রিকেট বোর্ডের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ফান্ডিংটা একটা সমস্যা না, আমাদের। আমি যেটা বলতে চাচ্ছিলাম রাখবির, যে ইটালি ক্রিকেট বোর্ড অ্যাজ এ হোল, মানে আমরা যেটা খুব বেশি সময় না তাড়াতাড়ি শেষ করি, যে হচ্ছে গিয়া অ্যাসোসিয়েট দেশ হিসাবে তার কমন স্ট্রাগলের জায়গাটা কি, এবং ইতালির স্পেশাল স্ট্রাগল কোনগুলা, মানে অবশ্যই যেটা যেটা তোমরা বললা যে হচ্ছে ফান্ডিং একটা সমস্যা। তো আশা করতেছি এখানে কিছু মানে ভালো অবস্থা হবে এই বছর থেকে, কারণ যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশন হচ্ছে ক্রিকেট ঢুকেছে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে, সেক্ষেত্রে এখন অলিম্পিক কমিটির আন্ডারে তো আমরা, তো অলিম্পিক কমিটি থেকে ফান্ডিংটা বাড়বে। আর বড় চ্যালেঞ্জ বলতে গেলে এখন সবচেয়ে আমার যেটা মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারটাকে হচ্ছে ডেভেলপ করা, অন্তত একটা টার্ফ পিচ হলেও বসানো, যেখানে আমাদের হচ্ছে যেন হাই পারফরমেন্স যে ক্যাম্পগুলো আছে সেগুলো করা যায়। তো ওইটার বাইরে আরেকটা বড় যেটা সোশ্যাল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে যারা একদম নেটিভ ইটালিয়ান, নেটিভ বলতে যাদের এখানে জন্ম এবং বড় হওয়া, তো তারা এখনো পর্যন্ত ক্রিকেটটাকে একটা বিদেশি খেলা হিসেবেই দেখে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদের ওভারকাম করতে হবে। তো সেইটা যেহেতু প্রবলেম ছিল আমরা অ্যাডজাস্ট করতে পারছি, তো আমার ধারণা হচ্ছে এই সমস্যাটা আমরা ওভারকাম করতে পারবো। আচ্ছা একবার আবার অন্যভাবে একটা জিজ্ঞেস করি, যে যেহেতু আপনার খুবই ইউরোপের ক্রিকেট নিয়ে ক্লোজলি দেখার অভিজ্ঞতা আছে, আমি বইপত্রে যেটা পড়ছি যে জার্মানিতে বিশেষ করে যে হচ্ছে যারা হচ্ছে আফগানিস্তান থেকে যারা চলে গেছেন ওই দেশে, যে একটা বড় অংশ, তারা জার্মানিতে গিয়ে খেলাটাকে জনপ্রিয় করতেছেন। তো ইউরোপে তো এখন দেখা যাচ্ছে আফগানিস্তান থেকে বা এশিয়ার অনেক দেশ থেকে যায়, আহ, তাদের হচ্ছে গিয়া ইনফ্লুয়েন্সটা কীরকম, নাকি উল্টা এক ধরনের রিজেকশন আছে যে এই খেলাটা খেলবো না? না না, ইউরোপে যেটা বললাম শুধুমাত্র ইটালির যে চরিত্র, এটা শুধুমাত্র ইটালিতে না, এটা সমস্ত ইউরোপেরই কম বেশি চরিত্রটা একই, যে সাউথ এশিয়ান এক্সপার্ট যারা যাচ্ছে, আফগানিস্তান শুধু না, পাকিস্তান, বাংলাদেশ, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক আসতেছে। তো তারা এই খেলাটার সাথে যুক্ত হচ্ছে। তো এটা অবশ্যই খেলাটার যে মানে সংখ্যাগত যে মানে হচ্ছে ভিত্তি, সেটা তৈরি করতেছে, এবং সেই হিসাবে বলতে গেলে জনপ্রিয়তা বাড়তেছে। কারণ আমি যদি বলি যে ইতালিতে 20,000 5,000 প্লেয়ার রেজিস্টার্ড অলমোস্ট, প্রায় 20,000 বা 25,000 হচ্ছে ক্রিকেটটা খেলতেছে, তো এটাকে কেউই বলতে পারবে না যে অজনপ্রিয়। তো সমস্যা যেটা যে আমাদের যে ওই মেইন স্ট্রিম যে হচ্ছে সোসাইটি, ওইটার সঙ্গে লিঙ্ক আপ করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যত দ্রুত করা যাবে আমার ধারণা হচ্ছে। আইসিসি কি কিছু করতেছে এই নিয়ে, মানে যেমন যেমন আইসিসির আইসিসির চেষ্টাটা অবশ্যই আছে এখানে, ওরা বারবারই বলতেছে যে গো টু দ্য স্কুল, কারণ স্কুলটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে সমাজের যে হচ্ছে মিক্স আপটা হয়, ওই মেল্টিং পয়েন্টটা ওইটা কিন্তু স্কুলগুলাই। তো চেষ্টা করতেছি আমরা স্কুলগুলোকে কেন্দ্র করে নতুন করে শুরু করতে। আমাদের স্কুল ক্রিকেট এবছর হচ্ছে পালেরমো সিসিলি থেকে একটা সিসিলির যে হচ্ছে বিভাগীয় দল, তারা হচ্ছে স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। তো মানে রেজাল্ট আসতেছে খুবই অল্প যদিও, কিন্তু আশা করতেছি যে যত দ্রুত এটাকে বুস্ট আপ করা যায় তত দ্রুতই কিন্তু আমাদের হচ্ছে মুভমেন্টটা আগাবে। যেমন ইতালি ক্রিকেট বিশ্ব লেভেলে হয়তো এখন বা অনেক অপরিচিত একটা নাম, কিন্তু তারপরে কিন্তু 1980 সালে ফেডারেশন গঠন হয়েছে, পরে 1997 দিকে তারা অ্যাসোসিয়েট মেম্বারশিপ পেয়েছে, সম্ভবত 95-97 দিকে। তো এবং বাংলাদেশ যেই মালয়েশিয়াতে যেই হচ্ছে বিখ্যাত আইসিসি ট্রফি খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেখানেও কিন্তু ইতালি অংশগ্রহণ করেছিল। তো বলতে গেলে কিন্তু অংশগ্রহণটা সেই তখন থেকেই কম বেশি চলতেছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা একটা হচ্ছে ওই যে ব্যাট সার্কেলের মধ্যে আছি, কম টাকা, কম ইনভেস্টমেন্ট, কম প্লেয়ার। তো ওই ওই সার্কেলটা থেকে মানে আমার ধারণা এই ওয়ার্ল্ড কাপটা একটা ধাক্কা দিয়ে বের করতে পারবে। এই যে একটা মানে সেন্ট্রিক্যাল ফোর্স তৈরি হয়েছে, আমার ধারণা এই ফোর্সটাকে কাজে লাগিয়ে আমরা কেন্দ্র বিন্দু এইটা যেমন আশাবাদী, আবার দুঃখজনক হচ্ছে, আমি শাহাদের সাথে পরে চলো ডিসকাশনে আসতে চাই, যে প্রত্যেকবারই এরকম মনে হয়, অথচ দেখা যাচ্ছে যে কেনিয়ার মতো টিম হারাই গেল, মানে সেমিফাইনালে উঠেও, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে উঠেও হারায় গেল। সো ওই জায়গায় ইটালি, আমি যদি ভুল না করে থাকি, ইটালিতে সম্ভবত ফুটবলের আগেও ক্রিকেট ক্লাব
হয়েছিল এবং সেটা 1800 শতকের দিকে, সেটা নিয়ে মজার গল্প আছে। তো পরে ক্রিকেট হারায় গেছে নানা কারণে। তো আহ, একই ঘটনা আর্জেন্টিনায় হয়েছিল। আর্জেন্টিনা ফুটবলের আগে ক্রিকেট হয়েছিল এবং হচ্ছে গিয়া পরে ক্রিকেটটা এস্টাবলিশ হয় নাই ওইটাই। তো এইখানে আরেকটা ব্যাপার, আমি সবসময় যেটা নিয়ে আগ্রহী যে ক্রিকেট পলিটিক্স, এবং আমাদের এইখানে দেখা যাচ্ছে সাউথ এশিয়ার দেশ হওয়ায়, আমরা নেপালের কথা একটু আগে যেটা বলতেছিলাম, বাংলাদেশ, আফগানিস্তান, ক্রিকেটিং দক্ষতার থেকেও সাউথ এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ান ব্লক এর মেম্বার হওয়ায় তারা অনেক, যেমন বাংলাদেশকে নিয়ে বহু বছর ধরেই আলোচনা হয়েছে, তারা স্ট্যাটাস পাওয়ার যোগ্য না, হ্যান ত্যান, ডালমিয়া ওনাদের দিচ্ছেন, এবং এটা সবাই মোরালেস আমরা বুঝি। আমরা যতই মুখে বলি যে না বাংলাদেশের রিজার্ভ করে হ্যান ত্যান, বাংলাদেশের মূল কারেন্সি ছিল দর্শক, মূল কারেন্সি ছিল সাউথ এশিয়ান ব্লক হওয়া। এখন অ্যাজ এ হোল ইউরোপিয়ান ক্রিকেটে কি এরকম কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স, বা এক ইংল্যান্ড ছাড়া তো আসলে এরকম তো কেউ, বাকিরাও যারা খেলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এরাও তো খুব একটা আসলে ওরকম শক্তিশালী অবস্থায় নাই। আর খুবই দেখতে ভালো লাগতেছে যে ইটালির মতো টিম উঠে আসতেছে, মানে কি একটা পরাশক্তি, তার হচ্ছে অর্থনৈতিক ক্যাপাসিটি আছে। মানে হোয়াট আই উড রিয়েলি লাভ টু সি, যে হচ্ছে এমনিতেই ক্রিকেটে হচ্ছে আমেরিকার চীন খেলে না, যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলে তখন ইটসেলফ একটা হাস্যকর শোনায় যে দুনিয়ার সবচেয়ে বড় দুইটা শক্তি এই খেলাটা জানেও না, এখন আমেরিকা খেলে। লারা বা অন্য ওয়েস্ট ইন্ডিজেনরা বহুদিন ধরে বলতেছিল যে আমেরিকাকে আনতেছে, ওইটা একটা ভালো। সো আপনার যে ইউরোপ ঘোরার অভিজ্ঞতা, ডু ইউ রিয়েলি এনভিসাজ এনিথিং লাইক দ্যাট, যে ইউরোপিয়ান একটা ক্রিকেট অ্যাসোসিয়েশনটাকে আরেকটু শক্তিশালী করা, আরেকটু দরকার হলে হচ্ছে, আমার যেমন সাজেশন হচ্ছে গিয়া, আমরা বাংলাদেশ একটা সময় হচ্ছে ইন্ডিয়াতে লোকাল লিগে যে খেলতো, জিম্বাবুয়েন টিম এক সময় হচ্ছে সাউথ আফ্রিকার লোকাল লিগে খেলতো, নামিবিয়া মনে হয় এখনও খেলে। সো ইজ দেয়ার এনি চান্স যে ইটালির একটা টিম ইংলিশ কাউন্টিতে খেলা, বা হচ্ছে ইংলিশে টি-20 লিগগুলো হয়, বা নিজেরা একটা টিম করে অল ইউরোপ একটা টিম করে খেলা, এরকম কি কোনো সম্ভাবনা আছে সামনে? এরকম সম্ভাবনা নাই, তবে যেটা আছে সেটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ এই পয়েন্টে, সেটা হচ্ছে যে জানি না আপনারা জানেন কিনা, এই আগস্টে কিন্তু একটা নতুন প্রিমিয়ার লিগ চালু হচ্ছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ, যেটা আয়ারল্যান্ড 2018 সাল থেকেই মানে আয়োজনের চিন্তা করতেছিল। তো যেটা হয়েছে, ওরা পরবর্তীতে বুঝতে পারে যে এরকম একটা ফ্রান্সিস লিগ আয়োজনের অনেক ঝামেলা, তো ওরা ওইটাকে মানে একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছে ওই যে টেন্ডারের মাধ্যমে। তো ওই কোম্পানিটা কিন্তু এখন আয়োজন করতেছে, এবং এখানে স্কটল্যান্ড থেকে দুইটা, আয়ারল্যান্ড থেকে দুটা, এবং হচ্ছে হল্যান্ড থেকে দুটা ফ্র্যাঞ্চাইজ হচ্ছে খেলবে, এই আগস্ট থেকে শুরু হবে। তো আমাদের এই বছর কোনো পার্টিসিপেশন নাই, কারণ হচ্ছে ওইরকম প্রস্তুতি আমাদের ছিল না। তবে আগামী বছর থেকে আমরা চেষ্টা করতেছি যে ওইখানে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজে দেওয়া যায় কিনা। তো ওই অর্থে ইংল্যান্ডে গিয়ে না খেললেও আমাদের ইউরোপিয়ান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং এমনকি এমন আলোচনা চলতেছে যে ইউরোপ এশিয়া কাপ যেমন আছে, ইউরোপ ইউরো কাপ কি করা যায় কিনা ক্রিকেটে, সেটা নিয়ে আলোচনা চলতেছে। এবং আলোচনা করলে ওইখানে ইংল্যান্ডকে রেখে করা যায়, করা হবে কিনা, নাকি ইংল্যান্ডকে বাদ দিয়ে করা হবে কম্পিটিটিভ বাড়ানোর জন্য। তা আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপ সেই উত্তরটা আমাদেরকে দিচ্ছে। যেমন গ্লোবালাইজেশনের কথা আমরা বলেছি, তো আইসিসি বরাবরই গ্লোবালাইজেশনের ক্ষেত্রে যেটা বাধা মনে করতো যে এইসব দেশগুলা ক্রিকেটে এই লেভেলে কম্পিট করতে পারবে না। কিন্তু আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে ফোনে আমরা আলোচনা করতেছিলাম যে অ্যাসোসিয়েট কান্ট্রি গুলাকে প্রতিবার প্রমাণ করতে হয় যে না, তারা হচ্ছে এই লেভেলে খেলার যোগ্য। তো বিষয়টা হচ্ছে ওইটাই, যে আমাদেরকে আর আসলে কত প্রমাণ করা লাগবে। আজকে নেপাল ইংল্যান্ড অলমোস্ট হারাই দিছিল, আমরা তো হচ্ছে আরেক আর দুইটা, এই যে গ্র্যান্ড ফ্লাওয়ারের গ্র্যান্ড স্টিওয়ার্টের দুইটা বাড়ি ঠিক মতো লাগলে আমরাও জিতে যেতাম। কারণ আয়ারল্যান্ডের সঙ্গে সে আমাদের শেষ ওভারে 16 ওভারের সমীকরণ মিলাইছে আয়ারল্যান্ডের সঙ্গে। তো আমাদের আশা ছিল যে ইংল্যান্ডের সঙ্গে হয়তো মিলাইতে পারবে। আমাদের ব্যাটসম্যান, আমরা একটা ব্যাটসম্যান কম, পুরো ওয়ার্ল্ড কাপে সবাই খেলতেছে 15টা প্লেয়ার নিয়ে, আমরা 14 জন নিয়ে খেলছি। 14 জন। কারণ প্রথম দিনে আমাদের ক্যাপ্টেনকে আমরা যে হচ্ছে সবচেয়ে বেশি ইংল্যান্ড কন্ডিশনে অভিজ্ঞ অভিজ্ঞ প্লেয়ার না, ম্যাচ হচ্ছে কাউন্টি ক্রিকেট খেলা প্লেয়ার। তো সেক্ষেত্রে হিসাব করলে আমরা কিন্তু একদম কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে কিন্তু অদত্ত টি-20 ফরম্যাটে ফাইট করতে পারছি। কাজেই আমার কাছে মনে হয় যে আইসিসির মূলত যদি গ্লোবালাইজেশন চিন্তা করতে হয়, তাইলে অন্তত 20টা না আরো বেশি বাড়ানো উচিত এখানে টিম। কারণ দুঃখজনক ভাবে হলো সত্য যে আগামী বছর যদি 2028 সালের যে পাথ আমরা দেখেছি, এখান থেকে হয়তো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইটালি, হল্যান্ড, জার্সি, এই যে 5টা টিম ইউরোপের, ইংল্যান্ডের বাইরে, যারা হচ্ছে বলবো কম বেশি সমান সমান পর্যায়ে, এখান থেকে হয়তো সর্বোচ্চ 2টা টিম খেলবে। তো কাজেই বাকি 3টা টিমকে হয়তো ঘরে বসেই ওয়ার্ল্ড কাপ দেখতে হবে। তো
এগুলো দুঃখজনক। তো আমার ধারণা হচ্ছে বিষয়গুলো নিয়ে যারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিশ্ব মার্কেটিং নিয়ে চিন্তা করতেছে এই বিষয়গুলো ভাববে। এবং আমরা যারা অ্যাসোসিয়েট আছি এদের মধ্যে একটা কোঅপারেশন আছে। তো এই কোঅপারেশনের মধ্যে আলোচনা চলতেছে আরো কিভাবে সাইলেন্টারি সিরিজের মাধ্যমে আমাদের নিজেদের ক্রিকেটটাকে ঝালাই করা যায় এবং কত বেশি সম্ভব আমরা হচ্ছে বড় বড় দেশগুলোর সঙ্গে খেলতে পারি। এই যে এত মানে এতদিন ধরে ইতালি ক্রিকেট খেলে, আজকে প্রায় 30-40 বছর পরে হচ্ছে এসে ইংল্যান্ড এর মতো দলের সাথে প্রথম দেখা হলো। এমনকি নেপালের সাথে তো আমরা মানে প্রথম খেললাম। এর আগে তো নেপালের মতো দলের সঙ্গে খেলা হচ্ছে অভিজ্ঞতা ইতালির ছিল না। তো কাজেই এটা তো একটা মানে জানা কথা যে যত বেশি খেলা হবে অত বেশি কনফিডেন্স বাড়বে। আমার তো মনে হয় যে আজকে যদি আমরা স্কটল্যান্ডের সঙ্গে খেলি হয়তো জিততাম, কিন্তু প্রথম ম্যাচ হওয়ার কারণে হয়তো ম্যাডসেনের যে ইঞ্জুরিটা হয়েছে ওইটা হচ্ছে মানসিক আঘাত দিছে, সেই কারণে ম্যাচটা আমাদের হাত থেকে ফসকে গেছে। এবং আমরা যদি প্রথম ম্যাচটা জিততাম, আমরা যদি হচ্ছে নেপালের সঙ্গে আমরা জিতেছি, এবং আমার ধারণা হচ্ছে ইংল্যান্ডকে আমরা হারাইতে সক্ষম ছিলাম ওই দিন, যদি হচ্ছে ম্যাডসেন খেলতো, তাহলে কিন্তু আমরা আজকে সুপার এইটে থাকতাম। তো কাজেই এটা বলার সুযোগ নয় যে হচ্ছে মানে এই লেভেলে কম্পিট করার মতো। না, ফ্যান্টাস্টিক, মানে ইটস ওয়ে বিয়ন্ড। মানে আবার ইতালি তো স্কটল্যান্ডকে হারাই তো ওয়ার্ল্ড কাপে আসছিল, মানে আগে তো হারানো, হ্যাঁ বাছাই পর্বে হারায় তারা তো ওয়ার্ল্ড কাপে আসছে। এবং আয়ারল্যান্ডকে আমরা দুবাইতে হারাইছি লাস্ট ম্যাচে, প্রথম দুইটা ম্যাচে অল্পের জন্য আমরা হারাইতে পারিনি। তো কাজেই আয়ারল্যান্ড ফুল মেম্বার। এভিন মর্গান কালকে বলতেছিল যে আই আই মানে মাইন্ডেড যে আয়ারল্যান্ড হচ্ছে একটা টেস্টিং নেশন, এবং ওদেরকে কিন্তু অলমোস্ট 3টে ম্যাচে ইতালি মানে হারানোর মতো অবস্থায় রেখে আছে। ছিল। ইউএই কে আমরা আমরা হচ্ছে চিদাম্বরম স্টেডিয়ামে অলমোস্ট ম্যাচে 81 অল আউট করেছি, যে ইউএই আফগানিস্তানের সঙ্গে মাত্র 2 রানে হারছে। তো কাজেই মানে বলতে হবে যে অন্তত এই ফরম্যাটে এতগুলো দল আছে যেগুলাকে তিনি আসলে আইসিসি ভাবা উচিত। টি-20 ইজ মেকিং থিংস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ রাকবীর, হ্যাঁ আপনার তো মনে হয় একটা প্রেস কনফারেন্স আছে আপনি বলছিলেন, সো ছেড়ে দিব। লাস্ট প্রশ্ন, লাস্ট খুবই, হ্যাঁ লাস্ট একটা ছোট প্রশ্ন, যে আপনি যেহেতু আছেন এবং বাংলাদেশের সাথে ইটালির এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমাদের মাদারীপুর শরীয়তপুরের প্রচুর লোকজন ইটালিতে রেগুলার যায়, ক্যান উই মেক এ ব্রিজ, মানে ইতালির সুবিধাটা নেওয়া, ইতালিতে আমরা লোক পাঠাবো, ইতালিতে আমাদের লোকজন যে ক্রিকেট খেলবে, আপনি কি অদূর ভবিষ্যতে এরকম কোনো চিন্তা ভাবনা করতেছেন নাকি? যে মানে আমরা আরো রাগবির হাসান দেখতে চাই, যে ইউরোপের বিভিন্ন দেশে তারা সংগঠক হিসাবে, খেলোয়াড় হিসাবে। হ্যাঁ, সো আই হোপ আপনার এই যে অভিজ্ঞতাটা আপনি আমাদের জন্য লিখবেন, আপনি আমাদের জানাবেন। এবং আমাদের বাংলাদেশেও নতুন একটা গভর্নমেন্ট আসছে, সো বাংলাদেশ এখনও মানের দিক দিয়ে অনেক পিছনে আছে, কিন্তু বাংলাদেশের আবার কিছু সুবিধা আছে, ক্রিকেটের যে পাগলামি, ক্রিকেটের যে এনথুজিয়াস্টিক। সো বাংলাদেশ যদি ইউরোপের দেশগুলোর সাথে ক্লোজলি কাজ করতে পারে, আপনাদের মতো সংগঠক যেখানে আছেন, আই থিঙ্ক দিস উইল হেল্প মিউচুয়ালি। আমরা সেই আশা করতেছি। এবং রাগবীর, আমাদের বাংলাদেশের বলতে গেলে মানে আমাদের বাংলাদেশের যে প্রতিনিধিত্ব ওয়ার্ল্ড কাপে ছিল এইটা মেক শিওর করার জন্য আপনাকে ধন্যবাদ, যে করেই হোক। হ্যাঁ, অ্যান্ড ওয়ান্স এগেইন অভিনন্দন, ইটালির খেলোয়াড়দের জন্য অভিনন্দন আমাদের এখানে আসার জন্য। আরো আরো দুজন বাঙালি আছে। হ্যাঁ হ্যাঁ, দুইজন কোচ আছেন, সৈকত ভাই আছেন আর হচ্ছে সোহেল ভাই আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দুইজন আম্পায়ার, সৈকত ভাই সোহেল ভাই। সোহেল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে যে চিদাম্বরমের ড্রেসিং রুমে, উনি ব্যাট চেক করতে আসছিল, তখন প্রথম দেখা হয়েছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, উনি জানতে পারছেন বাংলাদেশি, হঠাৎ করে আমি তখন বলি সোহেল ভাই কেমন আছেন, উনি একদম অবাক হয়ে গেছে। ঠিক আছে রাগবীর, তাহলে খুব ভালো লাগলো, আমরা কথা বলতে পেরে। বেস্ট অফ লাক, কথা হবে পরে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে শাহাদ, আমরা আসলে স্পেশাল গেস্ট পেয়ে আমরা আজকে ফরম্যাটটাই প্রায় বদলাই ফেলছি। অন্যদিন আসলে আমরা খুবই পারস্পরিক আড্ডার মধ্যে থাকি, বাট রাগবীরকে পাওয়া আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার জন্য খুবই পার্টিনেন্ট ছিল। সো কি মনে হয়, মানে আমরা তো রাগবীরের সাথে অনেক ভালো ভালো কথা বললাম, কিন্তু হচ্ছে আসলে বাংলাদেশি যেখানে ক্রিকেটে এই জায়গায় আসতে পারে নাই, মানে বাংলাদেশও এখনো স্ট্রাগল করে ক্রিকেট, আফগানিস্তান করে, আসলে কি ক্রিকেট এক্সপান্ড করার মানে কোনো প্র্যাকটিক্যাল সম্ভাবনা আছে? ক্রিকেট তো আসলে যেটা সবার যেটা ঐতিহাসিকভাবে যেটা বলা হয় যে ক্রিকেট এত লেন্দি গেম যে আসলে কেউ ইন্টারেস্টেড হয় না। তো স্টিল যে টি-20 আসার পরে কিন্তু আসলে এখন এতগুলো দেশ খেলতেছে, ইতালির মতো দেশ যারা হিস্ট্রি হচ্ছে তাদের ফুটবলে তারা এতগুলো বিশ্বকাপ জিতছে, তারা ফাইনালি ক্রিকেটে আসছে এবং বিশ্বকাপ একটা ম্যাচও জিতে গেছে, যেটা অবশ্যই হয়তো তাদের ক্রিকেটটা আরও এক্সপান্ড হওয়ার জন্য আরও
বড় একটা ভূমিকা রাখবে। বাট স্টিল যেটা হচ্ছে যে এত লেন্দি গেম আসলে কেউ খেলতে আগ্রহী হয় না, যেটা ওই যে রাগবীর ভাই বলছিলেন যে যারা নেটিভ ইটালিয়ান তারা কিন্তু এখন এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, যারা বাইরে থেকে যাচ্ছে বা ইতালির মানুষ কিন্তু অন্য দেশে ছিল, এখন ব্যাক করে খেলতেছে, তারাই মূলত ইতালি ক্রিকেটে চালাচ্ছে। এমনভাবে প্রায় সব দেশে, মানে অ্যাসোসিয়েট দেশের কথা বলতেছি, প্রায় সব দেশে কিন্তু এটাই হচ্ছে যে ধরেন আইদার সাবকন্টিনেন্টের মানুষ গিয়ে খেলতেছে, অথবা যারা হচ্ছে প্রবাসী বলে, যারা প্রবাসীরা দেশে ফিরে তখন খেলতেছে। যারা নেটিভ আছে বিশেষ করে ইউরোপে নেটিভ যারা আছে তারা কিন্তু এখনও ক্রিকেটটা অ্যাকসেপ্ট করতেছে না। তো এটা করতে হলে যেটা হচ্ছে যে আপনি আইসিসির ফান্ডিংয়ের কথাটা সামনে আনছিলেন একবার, রাগবি ভাইয়ের সামনে, রাগবি ভাই অল্প কিছু কথা বলছে। সো এই ফান্ডিংয়ের বিষয়টার ক্ষেত্রে কিন্তু আইসিসির অনেক বড় একটা ভূমিকা নেওয়ার আছে, কারণ ইতালিতে এখনো পর্যন্ত কোনো ন্যাচারাল টার্ফ নেই। আপনি ন্যাচারাল টার্ফে যদি ক্রিকেট না খেলেন তাহলে আপনি ক্রিকেটের তো কিছুই বুঝলেন না। আপনি অ্যাস্ট্রো টার্ফে খেলে তো এটা কোনো ফায়দা নেই। আমি যে এখন বাংলাদেশে এখন টার্ফের যে একটা চলতেছে, একটা ট্রেন্ড চলতেছে, সেখানে টার্ফে খেলে কেউ তার মাঠে গিয়ে খেলতে পারবে না। আপনার মাঠে খেলতে ন্যাচারাল টার্ফ লাগবে। তো ইতালি বিশ্বকাপে ম্যাচ জিতে গেছে কিন্তু ওদের কোনো ন্যাচারাল টার্ফই নেই, ওরা অ্যাস্ট্রো টার্ফে খেলে এসে, এটা ওদের জন্য অনেক বড় ব্যাপার। ইতালির মধ্যে দেখা যাবে একই ঘটনা ঘটতেছে। স্কটল্যান্ড নেদারল্যান্ডস অনেক ধরে খেলছে, তো ওদের আছে। বাট আরও যারা ছোটো ছোটো দেশ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমই অবস্থা, যে তারা বিশেষ করে আমরা যদি ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক যে ফেসবুক পেজটা আছে, সেখানে কিন্তু প্রায় অনেক রিয়েল ম্যাটেরিয়াল, মিম ম্যাটেরিয়াল দেখা যায়। মিমই বেশি হয়, সেটাই আমি রাগবিরকে বলতে ভুলে গেছি দুইটা আলাপ, যে ওখানে দেখা যাচ্ছে ওই যে আইসল্যান্ডের ক্রিকেট টিম এরা সারাদিন মিম বানাচ্ছে, আবার হচ্ছে ইউরোপের ক্রিকেট একটা রীতিমতো একটা লুডিক্রাস হাস্যস্পদ পিছলায় খায় পড়ে যাচ্ছে মোটা মোটা লোকজন, মানে ওটা মোটামুটি লোকজন একটা কমেডি হিসাবে দেখে, কিন্তু সেই জায়গা থেকেও ইটালি টিম আইসা এবার রাগবি যেটা বলছিল ট্রুলি আমরা বাংলাদেশ বহু বছর এইভাবে কথা, এবং ইটালি এবার যেই পারফরমেন্স দিচ্ছে বাংলাদেশ শুড বি প্রাউড টু ডু দিস। মানে ও তো ধরেই বলতেছিল যে হচ্ছে নেপালকে 10 উইকেটে হারাইলো, আয়ারল্যান্ডের সাথে স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা অলমোস্ট তারা মানে অপ্রস্তুত অবস্থায় খেলতেছিল, তারপরে হচ্ছে তারা হেরে গেল, কিন্তু ইংল্যান্ডের সাথে গেভ দেম আ গ্রেট ফাইট, দুইটা শর্ট এদিক সেদিক হলেই হয়তো তারা ম্যাচ জিতে যেত। একটা চেজে তারা অনেকটা সময় ম্যাচে ছিল। হ্যাঁ হ্যাঁ, সো আমি ওই অন্য টিমগুলোর ক্ষেত্রে কানাডার যে ছেলেটা সে সেঞ্চুরি গোল, আর ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ইনিংস, মানে চান্সলেস অলমোস্ট অ্যান্ড হচ্ছে, এবং বাকি টিমগুলো আমি দেখতেছি। তো সেই জায়গায় আমার পার্সোনালি যেটা জিজ্ঞেস করার আছে যে সেটা হচ্ছে টি-20-তে আমি দুইটা জায়গা থেকে এই প্রশ্নটা করতে চাই, যে টি-20-তে আমি দেখতেছি যে হচ্ছে টি-20 যারা খেলতেছে এই টিমগুলার বেশিরভাগেরই কিন্তু ওই পুরনো মাইন্ডসেট নাই, এরা আসতেছে এরা টি-20 মাইন্ডসেটে খেলতেছে। ইংল্যান্ডে আমি ওই যে কানাডার কথা বললাম, ওই ইটালির কথা বললাম, কিন্তু এখন এইটা তাহলে হচ্ছে এইটা কি আসলে আমাদের, এইটা তো অনেক বেশি, মানে টি-20 আমি আরো বহুবারও বলছি এই অনুষ্ঠানে বলছি, টি-20 আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট খেলা, ডিফারেন্ট সেট আপ, মানে ওইখানে যে বলকে মোকাবেলা করার বা হচ্ছে খেলাটাকে জাজ করার, আমরা যারা পুরনো মানে টেস্ট খেলা থেকে যারা শুরু করছি তারা উইকেটকে যেভাবে গুরুত্ব দিই, এখানে আসলে রিসোর্স হচ্ছে মূলত উইকেট অনেক বেশি থাকে, 120 বলে 10টা উইকেট থাকে। সো ওইখানে আসলে তার বলকে হচ্ছে কি সে ডট বল বেশি ভাইটাল রাদার দেন হচ্ছে, ইভেন এরকমও হয়ে যায় যে উইকেট নেওয়ার থেকে ডট বল করে আমি ডট বল করাটা, এবং একদম প্র্যাকটিক্যালি টি-20 স্ট্যাট যখন আমরা দেখি, ব্যাটসম্যানের বেলায় দেখি হচ্ছে, ব্যাটারের বেলায় আমরা দেখি হচ্ছে তার স্ট্রাইক রেট রাদার দেন তার এভারেজ, আর হচ্ছে গিয়ে বলারের বেলায় দেখি ইকোনমি রেট রাদার দেন, কারণ হচ্ছে বহু মানে ওই যে একদম নাম ধরেই বলি বাবর আজম নিয়ে যে লেভেলের হাসা তার এভারেজ, তার টি-20 এভারেজ দিয়ে আমি কি করবো, আমি হচ্ছে গিয়ে 40 বলে 50 রানের একটা ইনিংস খেললাম, দেখা গেল আমার টিমকে সেটা ডুবাই দিতে পারে। সো এই জায়গা থেকে আমি প্রথম দিকে একটু নাক ছিটকাইতাম স্বাভাবিক, যে হচ্ছে এই যে আইসিসি সমস্ত দলকে টি-20 স্ট্যাটাস দিয়ে দিছে, নানা রকমের উদ্ভট সব রেকর্ড দেখতে পাইতাম, যে হচ্ছে গিয়া উগান্ডা টিমের সাথে অমুক মালয়েশিয়া টিম খেলছে, একজন 32 বলে 100 করে ফেলছে, আরেকজন দেখা গেল 9 উইকেট পাইছে, আর্জেন্টিনা একবার 300 রান করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, সো মেয়েদের ক্রিকেটে একই রকম ব্যাপার করতেছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা দিন শেষে পজিটিভই হচ্ছে, মানে অ্যাটলিস্ট এক্সপান্ড তো হচ্ছে, টিমগুলো তো দেশগুলো তো ক্রিকেটটা জানতেছে, ক্রিকেটে আসতেছে। দেখা যাচ্ছে ইতালি এখন সাকসেস পাইছে, সো ইতালির মানুষজন আর আগ্রহী হবে যে ঠিক আছে আমরা দেখি ইতালি ক্রিকেটটা আসলে কি। এমনভাবে হয়তো ভানাউতো ক্রিকেট টিমও হয়তো দেখা যাবে তারা এখন 5th ডিভিশনে খেলতেছে, 2nd ডিভিশনে আসতে চেষ্টা করবে, 1st ডিভিশনে আসতে চেষ্টা করবে। সো এরকমভাবে অন্তত টি-20টার কারণে যেটা হচ্ছে যে মানুষগুলো অন্তত ইনভলভ হচ্ছে। আপনার ইনভলভমেন্ট লাগবে। আপনি যদি 7 ঘন্টার ওয়ান ডে খেলান, কে সারাদিন বসে থেকে 7 ঘন্টা সময় নষ্ট করবে?
টেস্ট তো এখন যেটা আপনি প্রথমে বলেছেন ক্লাসিস্ট খেলা, টেস্টের ব্যাপারে তো কোনো আলাপে আসা উচিত না, মানে অ্যাটলিস্ট এক্সপান্ডের ক্ষেত্রে। ওয়ান ডে দিয়ে তো আপনি এক্সপান্ড করতে পারছিলেন না, কারণ 7 ঘন্টা 7.5 ঘন্টা কি সারাদিন বসে থাকার সময় কারণেই। বাট 3 ঘন্টা স্টিল অনেক লেন্দি, বাট তবুও 3 ঘন্টার জন্য মানুষ ঠিক আছে সব কিছু এক পাশে রেখে একটু এঙ্গেজ হচ্ছে অন্তত, যে তারা ক্রিকেটের প্রতি একটু সময় দিয়ে আমরা ক্রিকেটটা দেখি, যারা খেলতেছে তারা কেমন খেলতেছে সেটা অন্তত নোটিস করতেছে তারা, যে ক্রিকেটটা তারা খেলতেছে এবং দে আর ডুইং গুড। যারা ভালো করতেছে তারাই হচ্ছে সামনে এগোচ্ছে। ইতালির প্রথমবার বিশ্বকাপ খেললো, ইউএসএ লাস্ট ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেললো এবং তারা পাকিস্তানকে হারায় সুপার 8-এ উঠছে এবং এবারও ভালো একটা ফাইট দিছে এবং এখন পর্যন্ত কন্টেনশনে আছে। সো ইউএসএর এগিয়ে আসাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেহেতু এবার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত টুইট করছে যে আমার ক্রিকেট টিম ইন্ডিয়াতে ক্রিকেট খেলতেছে। তো ট্রাম্প পর্যন্ত যেটা পৌঁছায় গেছে, তার মানে সেটা কিন্তু অন্তত তারা এখন অ্যাটেনশন দেওয়া শুরু করছে যে আমার ক্রিকেট টিমটা যেহেতু ইন্ডিয়ার, তো তাদের অ্যাপার্ট ফ্রম ক্রিকেট ইন্ডিয়ার সাথে তাদের একটা পলিটিক্যাল একটা বেশ গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তাদের আছে এবং সেটা তাদের মেনটেন করতে হয়, যে দুই দেশের জন্যই। সো এটা ক্রিকেটের মাধ্যমে এখন ট্রাম্প নতুন আরেকটা হয়তো মাত্রা অ্যাড করতে পারে তাদের পলিটিক্যাল সম্পর্ক হোক, স্পোর্টস পলিটিক্যাল সম্পর্ক হোক। সো এবং এটা পুরোটাই কিন্তু হয়েছে টি-20-র কারণে। ইউএসএ যদি ওয়ানডে তার আগে থেকে খেলে এবং ওয়ানডেতেও তারা ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি অনেকবার আসছে, কিন্তু সেটা দিয়ে তো আসলে ট্রাম্প বলি বা আগের যখন যারা প্রেসিডেন্ট ছিল তাদের কাছাকাছি তারা যেতে পারেনি। বাট এখন হচ্ছে যে তারা ন্যাশনালি খুবই একটা ওয়াইডলি হচ্ছে তারা রেকগনাইজড হচ্ছে। তো এই জিনিসটা এখন খুবই ইম্পর্টেন্ট যে যদি তারা ধরে রাখতে পারে। এবং ইউএসএ যখন হচ্ছে কোনো মার্কেটে ইনভেস্ট করবে বা প্রবেশ করবে, সেখানে কিন্তু আরও দেখা যাবে ইউএসএর যারা কম্পিটিটর আছে বা ইউএসএর যারা মিত্র আছে তারাও চেষ্টা করেছে, ঠিক আছে ইউএসএ যেহেতু করতেছে, আমরা এখান থেকেও যদি অন্যভাবে আমরা অন্য কোনো ফায়দা যদি আমরা নিতে পারি, সো সেটাও ক্রিকেট দিয়ে কিন্তু টি-20 ক্রিকেট দিয়ে কিন্তু হবে। সো যেটা বারবারই আসছে যে টি-20 ক্রিকেটটা আসলে ক্রিকেট ওয়ার্ল্ডটাকে সবার বড় করতেছে আরও, সেটা কিন্তু হচ্ছে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা অন্য আলোচনায় যাওয়ার আগে আমি যেহেতু আপনাকে পাইছি, মানে ইউ আর ভেরি ক্লোজ টু ইয়াং ক্রিকেটার্স, মানে আই রিয়েলি অ্যাডমায়ার। আমি জুবায়ের আসে এই প্রোগ্রামে প্রায়, আই অ্যাডমায়ার ইউ টু এবং মেনি আদার্স, যে হচ্ছে যারা রেগুলার মাঠে যায় ইয়াং প্লেয়ারদের সাথে দেখা করে। আমি যেটা লক্ষ্য করছি, আমার বাংলাদেশ নিয়ে যেটা আলোচনা, আমরা অনুষ্ঠান শুরুর আগেও আনঅফিসিয়াল আলাপ করতেছিলাম, ইংল্যান্ড যেমন 200 রান, ইতালি অলমোস্ট ইংল্যান্ডে 200 রান চেস করে ফেলতেছে। আমরা বাংলাদেশের বেলায় দেখি যে হচ্ছে 18 বলে 42টা লাগে, এই সময় হচ্ছে 5 বল ডট দেয়। মানে এই মানসিকতাটা বাংলাদেশের তরুণ প্লেয়ারদের মধ্যে কি, মানে আমাদের যে 200 রান দেখছি আমার পক্ষে আর সম্ভব না চেস করা এখন। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে নেপালের কিন্তু দেখা যাচ্ছে ইটালির প্লেয়ারও ওইসব চিন্তা করে না, ও যেহেতু একটা ফরম্যাটেই খেলে মেনলি, ও এসে চিন্তা করে রান রেট 10 লাগবে, আমি ব্যাট চালাবো। এবং ওই টি-20তে যেটা বলে আগে 6 মারবো, না পারলে 4, তারপরে 2, তারপরে 1, ডট বল দেওয়া হচ্ছে গুণা। আর টেস্টে বেসিক্যালি কি করে, আমি আগে বলটা সেট করি, রান হচ্ছে সেকেন্ডারি। তো আমরা এরকম একটা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আমি দেখি তারা এক ধরনের দ্বিধার মধ্যে থাকে। ক্রিকেটে দ্বিধা হচ্ছে সবচেয়ে খারাপ। মানে এখন তারা একই সাথে তাদের স্বপ্ন হতে থাকে টেস্টের মতো খেলবো। আবার আমাদের আগের প্রজন্ম যে ঝামেলাটা ছিল, ইভেন আমার মনে আছে যে 2007-এ, আপনারা তখন হয়তো অনেক ছোট, কিন্তু হচ্ছে গিয়ে 2007-এ বাংলাদেশ বেস্ট টি-20 ক্রিকেটটা খেলছিল, ওয়েস্ট ইন্ডিজকে হারাইছিল, আশরাফুল শেষ সময় যে ইনিংস খেলছিল। তারপরে দেখা গেল হঠাৎ করে, মানে এবং তখন বলা হচ্ছিল যে টি-20টা আসছে বাংলাদেশের জন্য খুব কাজে দিবে, কারণ বাংলাদেশ টেস্টে আসলে 30 ওভারের বেশি ব্যাট করতে পারে না, নামে ওই সুমন ভাই নাইমা কয়েকটা অফসাইডে কয়েকটা শট খেলে, হ্যাঁ, আর পরের দিকে আইসা রফিক ভাই বা পাইলট ভাই আইসা কয়েকটা মারে। এখন কিন্তু তখন দেখা যাচ্ছে কি আমরা একটা আমাদের ব্যাটারদের যে মানসিকতা, তো এই টেকনিক্যাল জায়গায় আপনার কি মনে হয় যে বাংলাদেশে টি-20 নিয়ে, টি-20 বিশেষ করে ব্যাটিং স্কিল নিয়ে আমাদের এখানে কি আলাদা কাজ হচ্ছে বা কেন হচ্ছে না? বা না, কাজ অবশ্যই হচ্ছে। আপনি স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা দেখি, আমরা কিন্তু লাস্ট ইয়ার কিন্তু আমরা 200-র বেশি ছক্কা মারছি মনে হয় সম্ভবত, হ্যাঁ 200টার ছক্কা মারছি আমরা, যেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য রেকর্ড। বাংলাদেশ আগে কখনো এক বছরে 120টার বেশি ছক্কা মারেনি, 124টা সম্ভবত ছিল। সেখান থেকে একদম আপলিফট হয়ে 200-র বেশি ছক্কা, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। সো পার ম্যাচে নিশ্চয়ই অনেক বাড়ছে, পার ম্যাচও 9টা 10টা করে ছক্কা হয় রেগুলার হয়েছে আর কি। সো সেটা বাংলাদেশের জন্য অনেক হিউজ একটা ব্যাপার, যারা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে দ্বিধার মধ্যে থাকে বাংলাদেশের ব্যাটাররা। সো সেই দ্বিধাটা থেকে বের হয়ে তারা এখন
মোটামুটি বল পেলে ছক্কা মেরে দিচ্ছে, বাট স্টিল যে স্কিল সেটের ব্যাপারটা সেটা সেই জায়গাটা এখনো ঘাটতি থেকে যাচ্ছে, যে কারণ হচ্ছে যে তার প্রথম বলে ছক্কা মারলেও পরে 3টা বল ডট হয়ে যাচ্ছে। So, আপনার আলটিমেটলি হচ্ছে কি 4 বলে 6 রান, তো 4 বলে 6 রান হলে তো হবে না, আপনার তখন 4 বলে 10 রান, 4 বলে 12 রান এরকম হচ্ছে তাদের করা দরকার। সো ওই পরের 3টা বলে যদি তারা বাউন্ডারি কনভার্ট করতে পারতো তাহলে এটা বাড়তো। বাট স্টিল যেটা হচ্ছে যে টি-20-র সঙ্গে মানানসই যে ব্যাটিংটা তারা করার চেষ্টা করছে। আমি যদি স্পেসিফিক্যালি নাম বলি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, ওরা দুজন খুব ভালো 6 হিটার, ডিরেক্ট 6 হিটার, তারা ভালো ছক্কা মারতে পারে। তানজিদ হাসান তামিম হয়তো বড় স্কোরে চেস করার ক্ষেত্রে তার কিছু দুর্বলতা এখনও আছে, সে 140-50 রানের ম্যাচে যতটা সাবলীল চেস করতে পারে 170 রানের ম্যাচে অতটা সাবলীল তাকে এখন দেখা যায়নি, বাট তার ছক্কা মারার এবিলিটি অন্য লেভেলের। তিনি একদম ফ্লুয়েন্টলি ছক্কা মারতে পারেন। পারভেজ হোসেন ইমন ফ্লুয়েন্টলি ছক্কা মারতে পারেন। লিটন কুমার দাস তো অল ফরম্যাটের জন্য পারফেক্ট একজন ব্যাটার, তাহিদ হৃদয় বড় বড় ছক্কা মারতে পারেন। শেষ দিকে এখন শামীম হোসেন পাটারেরা আছেন, নিশাদ হোসেনরা পর্যন্ত ছক্কা মারতে পারেন। তো এখন আসলে হচ্ছে যে হিটিং স্কিলটা বাংলাদেশের অনেক বেড়েছে টি-20-র জন্য মানানসই, যেটা যে হিটিং স্কিলটা, কিন্তু ওভারঅল যে ব্যাটসম্যানশিপটা সেটা আর একটু উন্নত করতে হবে। যে যেটা হলো যে প্রথম বলে একটা ছক্কা মারলাম, শেষ বলে একটা 4 মারলাম, শেষ মাঝখানে 4 বলে আমি ডট খেললাম, তাহলে আমার ওভারে 10 রান আসলো, কিন্তু আমি মাঝখানে 4 বলে যদি 1-2 করে নিতে পারতাম আমার কিন্তু 14-15 হয়ে যেত। সো এই 3-4 রানের গ্যাপটা কিন্তু আলটিমেটলি 20 ওভারে গিয়ে 40 রানে হয়ে যায়। যে আমি 1 ওভারে 4 রান কম নিলাম, 20 ওভারে আমার শেষ পর্যন্ত দেখা যায় 30-40 রান কম হয়ে যায়। এই জায়গাটায় আমরা অনেক পিছিয়ে যাই। সো এই ব্যাটসম্যানশিপটা একটু বাড়াইতে হবে। আরেকটা জিনিস যেটা বাংলাদেশে দীর্ঘদিন যে আলোচনা হয়, আমরা যেমন হচ্ছে লেগ স্পিনার নিয়ে বলতাম, কারণ লেগ স্পিনার হচ্ছে কেন বাংলাদেশে আসে না, কারণ ঘরোয়া লিগে সুযোগ পায় না তারা। তাদেরকে বলা হয় যে তোমার উইকেট নেওয়ার দরকার নেই, তুমি রান কন্টেন্ট কারণ। ফলে এখন ব্যাটারদের বেলাও তো একই আলাপটাই আসে, যে হচ্ছে ও দেখা গেল 6 হিটার, যে 6 হিট করবে তার তো আসলে আউট হওয়ার সম্ভাবনা অনেক সবচেয়ে বেশি বেশি থাকবে। থাকবে, হ্যাঁ। তো এখন বাংলাদেশে কারেন্ট কি এদেরকে কি আসলে নার্চার করা হচ্ছে ইয়াং এজ থেকে, যে আচ্ছা তুমি 6 মার থেকে আউট হইলেও তোমাকে আমরা আর মানে চান্স দেবো আরো চান্স দিব? না, এটা অনেকাংশে দেওয়া হয়। যে ধরেন আপনি তামিম ইমনের ক্ষেত্রে ওরা কিন্তু তামিমের, আমি যদি ভুল না করি, তানজিদ তামিমের কথা বলছি, ভুল না করে ওর হচ্ছে আইসিসি ইভেন্টে বিশেষ করে ওর এভারেজ হয়তো 21 বা 22। এভারেজ অবশ্যই ম্যাটার করে না, স্টিল ধরেন 21-22টা কিন্তু একদম বিলো পার। সো বাট স্টিল সে হচ্ছে এখন পর্যন্ত 3-4টা আইসিসি ইভেন্ট খেলে ফেলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ একাধিক খেলে ফেলছে। এটা তো গেল একদম ন্যাশনাল টিম, ন্যাশনাল টিম তো আমরাও দেখি। হ্যাঁ, আমি বলতেছি যে নিচে। সাবসারফেস লেভেলে, হ্যাঁ, নিচে surface- লোকাল surface লিগে level-এর বা কথা- ক্লাব গুলাতে হ্যাঁ, ক্লাবগুলোর বা কথা বলতে গেলে কোচরা আমি আসলে কিভাবে শেখান। যে আমাদের সময় যেমন আমরা হচ্ছে মতিনন্দীর বইটই বা ইত্যাদি জায়গায় কোচরা শিখাইতো যে হচ্ছে প্রথম 1 ঘন্টায় ব্যাট bat তুলবা না। তুলবা না, হ্যাঁ। হ্যাঁ, তো এখনকার কোচরা যখন হচ্ছে টি-20, এখন ওই কোচেরাই আবার অনেকেই কিন্তু এখনো আছে, আছে, হ্যাঁ। মানে তাদের মাইন্ডসেট চেঞ্জ করাও কঠিন। কিন্তু অ্যাজ এ হোল যখন এই টি-20 যখন আমার মূল কারেন্সি হয়ে উঠতেছে ওয়ার্ল্ড ক্রিকেটে, এবং আমরাও যে আলোচনাটা করতেছিলাম রাগবিরের সাথে, যে আমরা আসলে প্রচুর প্লেয়ার রপ্তানি করতে চাই। আমরা চাই যে হচ্ছে আমাদের ছেলেরা ইটালিতে যায় খেলুক, জার্মানিতে যায় খেলুক, পর্তুগালে যায় খেলুক, হ্যাঁ, তাদের জীবিকাও নির্বাহ হবে, তাদের একটা ক্রিকেটটা এক্সপান্ড হবে। আফগানিস্তানিরা কিন্তু হচ্ছে গিয়ে জার্মানিতে যায় খেলতেছে, ইন্ডিয়ানরা ইউএসএ তে যায় খেলতেছে। তো আমাদের কিন্তু সেই তুলনায় ওই যে আমি একটা দেখতেছিলাম যে হচ্ছে কি পরিমাণে ইন্ডিয়ান এবং পাকিস্তানি বিভিন্ন টিমে খেলে, এখনো পর্যন্ত সেই অর্থে বাংলাদেশি প্লেয়ার কিন্তু নাই। তো ওইটা আমি একদম ওয়াইডার ইকোনমি জায়গা থেকেই দেখতেছি। আজ শুধু ক্রিকেটে যদি বলি, আমাদের এই বিষয়ে আমার একটা, হ্যাঁ, আমি জাস্ট এটা আসতেছিলাম যে নিচের লেভেলে, সারফেস লেভেলে, এবং এখন আমি লাস্ট আন্ডার 19 ব্যাচে যেমন জাওয়াদ আবরার ছিল, ওরে সবসময় হচ্ছে মোটামুটি লাইসেন্স দেওয়া থাকতো। ও হচ্ছে এরকমই লিটন দাসের মতো খুবই ফ্রি ফ্লুয়েন্ট ব্যাটার এবং দ্রুত রান করতে পছন্দ করে। তো দেখা গেছে এই বিশ্বকাপে পুরোপুরি ফেল করছে, বাট স্টিল ওকে টিম ব্যাকআপ দিছে যে ইউ গো অ্যান্ড হিট। প্রত্যেকটা ম্যাচে ও সেটাই করছে। দেখা গেছে কোনো ম্যাচে 4 বলে 10 করছে, কোনো ম্যাচে 7 বলে 20 করছে, এরকম করে আউট হয়ে গেছে, বাট স্টিল টিম ওকে ব্যাক করছে, যা ঠিক আছে তোমার রোল এটাই ছিল, তুমি মেরে আসো। এরকমভাবে হচ্ছে এখন লাস্ট কিছুদিন আগে হচ্ছে আন্ডার 18 রিজিওনাল টুর্নামেন্ট, যেটা মানে ন্যাশনাল টুর্নামেন্ট, আন্ডার 18 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সো ওইটাই হচ্ছে আন্ডার 18 আগে লাস্ট স্টেজ। ওইখানে হচ্ছে এরকম একটা ইস্যু সামনে চলে আসছে এবার, যে ব্যাটাররা হচ্ছে যে টি-20 দেখতে দেখতে বা টি-20 আর পাড়ায় টি-20 ক্রিকেট খেলতে 10 ওভার ক্রিকেট খেলতে তাদের মধ্যে হিটিং অ্যাবিলিটিটা বেশি চলে আসছে। তারা যখন 50 ওভারে খেলতে নামতেছে তখন ধরে খেলতেছে না। এখন এটা নিয়ে কোচরা হচ্ছে একটু দ্বিধায় পড়ে যাচ্ছে নিজেরাও, যে ওদের তো টি-20 স্কিল এখন ঠিক আছে, ওরা মেরে খেলতে পছন্দ করে। যে কেউ, আমি যে কোনো ব্যাটসম্যানের যদি বলি তুমি 40 বল খেলে আসো, 40 বল খেলে আসতে পারতেছে, কিন্তু ও 70 বল খেলতে পারতেছে না, কারণ হচ্ছে ওর মাইন্ডসেট ওইটা ঢুকে গেছে, আমি 40 বলে আমার 70 করতে হবে, 80 করতে হবে। দেখা যাচ্ছে অনেক ব্যাটসম্যানই হচ্ছে সেটা করতে পারতেছে, 35 বলে একটা 60 রান ইনিংস খেলে দিচ্ছে বা 40 বলে 70 রান ইনিংস খেলে দিচ্ছে, কিন্তু ওর যখন 50 ওভারের ম্যাচের সঙ্গে কনটেক্সটে ম্যাচ করতে হচ্ছে, সেই জায়গাটায় কোচরা হচ্ছে একটু দ্বিধায় পড়তেছে যে ওদের আমি কোন জায়গাটায়
ঠিক করব, বা ব্যাটসম্যানরা হচ্ছে ওই জিনিসটা এখনো অ্যাডাপ্ট করতে পারছে না যে আমি 20 ওভার থেকে 50 ওভার যে সুইচ করার বিষয়টা। বাট 20 ওভারের জন্য এখন পর্যন্ত হচ্ছে আন্ডার 18 লেভেল বা আন্ডার 19 লেভেলেও এই জায়গাটা এখন পর্যন্ত 20 ওভারের ক্রিকেটটার জন্য সোফার স্যাটিসফাইং আমার মতে, যে তারা হিটিংটা অন্তত হিটিংটার দিকে তারা নজর দিচ্ছে, এবং কোচেরাও যতটুকু পারতেছে, সবাইকে তো আর ফ্রি ফ্লোয়িং লাইসেন্সটা দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব তারা লাইসেন্স দেওয়ার চেষ্টা করতেছে যে ঠিক আছে এই ব্যাটসম্যানটা যেহেতু মেরে খেলতে পছন্দ করে, ওর হাতে যেহেতু শর্টস আছে, ওকে এখন ছেড়ে দিচ্ছে। আগে তো বলতো যে ভিতে খেলো, নামিয়ে খেলো, প্রথম পাওয়ার প্লেতে উইকেট দিও না, এখন আর ওইটা নাই। এখন ঠিক আছে, যে মারতে পারে ও মেরে খেলুক, এই জিনিসটা এখন অনেকের প্র্যাকটিসটা শুরু হচ্ছে আসলে। না ওইটা তো যত বেশি, যেহেতু এই খেলায় টাকা আছে লোকজন এখানেই যাবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্লাসিক এক্সাম্পল দেখি, তারা হচ্ছে ওই যে আমরা 90 দশকে বলতাম সবাই বাস্কেটবল খেলতে চলে যায়, সেটা সত্য মিথ দুই ধরনেরই আছে, অ্যাথলেটিক্সে চলে যেত। এখন দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার মানে মূলত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি খেলা, তো ওটা বাংলাদেশ যে কোনো দেশেই র্যাশনাল আসলে তাই হওয়ার কথা। এখন এর বাইরে আবার মজার ব্যাপারটা হচ্ছে ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে, বাংলাদেশ যেহেতু এখন যথেষ্ট ধনী ক্রিকেট বোর্ড, তাদের আবার উল্টা কাজটাও একটা থেকে যায়। এইটাও আবার একটা লম্বা আলোচনা, যে হচ্ছে যারা আসলে হিট করে খেলবে না, বা যারা আসলে প্রপার টেস্ট প্লেয়ার হইতে চায়, যারা চেতস্বর পূজারার মতো হইতে চায়, তাদেরকে হচ্ছে আবার সেফগার্ড দেওয়া। আমরা যেমন মুমিনুল হকের মতো লোকের কাছ থেকে, মানে প্লেয়ারের কাছ থেকে আমরা শুনছি যে উনি আক্ষেপ করেন যে হচ্ছে আসলে আমার রুটি রুজি তো হবে না, আমি টি-20 খেলতে পারি না, আমার রুটি রুজি হবে না। সো ওইটাও আবার বিগ পিকচারটা বাংলাদেশের তো হচ্ছে, যদি হচ্ছে হ্যাঁ বাংলাদেশ আর ইটালির স্ট্রাগল তার এক না, অবশ্যই বাংলাদেশের যে রেভিনিউ পায়, বাংলাদেশের যে আয় ইনকাম, তাতে বাংলাদেশের টেস্ট মানে একই সাথে মিনিমাম দুইটা স্ট্যান্ডার্ড। আর বাংলাদেশের ওয়ানডে তো আবার মজার ব্যাপার হচ্ছে, ওয়ানডে হচ্ছে বাংলাদেশের একদম গো টু ফর্ম, ওইটা আবার একটা লম্বা আলোচনা, ওইটা আবার ন্যাচারালি আসে বাংলাদেশে, এত বছর ধরে তারা 45 ওভার এবং 50 ওভার খেলে আসছে। তো মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ মেইন দুইটা যে এখন ফরম্যাট, সেই দুইটাতেই বাংলাদেশ স্ট্রাগল করতেছে। টেস্টেও সে যায় টি-20-র মতো খেলতেছে, টি-20-তে গিয়ে সে আবার, তো আপনি যেটা বলেন সেটা আবার আশাবাদী ব্যাপার। হ্যাঁ এটা সত্যি কথা যে হচ্ছে আমরা সমালোচনা করলেও টি-20-তে আমরা দেখতে পাচ্ছি আ বাঞ্চ অফ নিউ প্লেয়ার, আ বাঞ্চ অফ নিউ ভাইবস, এবং হচ্ছে গিয়া এই টিমগুলোর সাথেও কিন্তু সামনে আমাদের অনেক খেলতে হবে। ওরা কিন্তু ভয়ডরহীন ভাবে খেলবে, তখন যদি আমরা মনে করি যে না টেকিং ফর গ্রান্টেড, তাহলে তো হচ্ছে গিয়া একটা বিপদ আসতেই পারে। হ্যাঁ না, বিপদ আসবেই তখন সেই ক্ষেত্রে। সো দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমরা আশা করি হচ্ছে আমাদের যারা এখানে রিসার্চার আছেন, আমি এক্সপেক্ট করব যে আমরা প্রচুর স্ট্যাট দেখতে পারবো। আমরা স্ট্যাট আলোচনা নিয়ে বোরিং করতে চাই না, কিন্তু একটা ট্রেন্ড যেটা দেখতে পেলাম, আমরা অনুষ্ঠানের আগে আমরা আলোচনা করতেছিলাম যে হচ্ছে আইসিসি 90 দশকেও একটা চেষ্টা ছিল যে 20% বা 21% এর মতো 25% মনে হয় দিত তারা, এবং তারা চেষ্টা করতো যে ছোট দেশগুলোকে এক্সপান্ড করানোর। এখন মনে হয় সেটা এসে 11%, এবং এখন কিন্তু অ্যাসোসিয়েট টিমের সংখ্যাও বাড়ছে, আগে অ্যাসোসিয়েট টিমও ছিল কম, টিমের সংখ্যা বাড়ছে, বাট রেভিনিউর শেয়ারিং পার্সেন্টেজটা কমে গেছে। 94টা দল মিলে মনে হয় 11%, হ্যাঁ যেটা কি পার টিম হয়তো $7 লাখ মতো পড়ে বাংলাদেশি টাকায়, এক বছর 9 কোটি টাকা। আমি একটা বাংলাদেশের সাথে তুলনা যদি করতে চাই, যে বাংলাদেশে যে অদম্য টি-20 কাপটাগুলো বিশ্বকাপ না খেলতে যাওয়ার পরে যে অদম্য কাপটাগুলো 3 দলের টুর্নামেন্ট মাত্র, সেটার শুধু প্রাইজ মানি ছিল 3.5 কোটি টাকা, এবং আনুষঙ্গিক সব মিলে পুরো টুর্নামেন্টের পিছনে খরচ ছিল 5.5 কোটি টাকার মতো, 5 কোটি 5.5 কোটি টাকার মতো খরচ ছিল শুধু একটা টুর্নামেন্ট, 6-7 দিনের একটা টুর্নামেন্ট, সেটার জন্য আপনার 5.5 কোটি টাকা লাগছে। সেখানে আপনি একটা পুরো দেশকে সারা বছরের ক্রিকেট চালাতে দিচ্ছেন 9 কোটি টাকা। তো এই 9 কোটি টাকা দিয়ে তারা কি করবে আসলে? তারা কি ইনফ্রাস্ট্রাকচার করবে, নাকি ডেভেলপমেন্ট করবে, নাকি প্লেয়ারদের টাকা দেবে? কিছু একটা তো তাদের স্যাক্রিফাইস করতে হবে জায়গায়। তো দেখা যাচ্ছে কেউ হয়তো ইনফ্রাস্ট্রাকচার করতেছে, কেউ হয়তো প্লেয়ারদের টাকা দিচ্ছে, বা কেউ হয়তো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, কিন্তু একসাথে অ্যাজ আ হোল পুরোটা কিন্তু কেউই এই 9 কোটি টাকা দিয়ে পারতেছে না। আর স্টিল, আর যেটা হচ্ছে যে সব দেশে তো আসলে নিজের টাকায় যে দেবে, ইতালি মাত্র এখন অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে, অলিম্পিক হয়তো কিছু তাদের টাকা দেবে, তো 9 কোটি টাকা তাদের হয়তো 20 কোটি টাকা হবে, বা ধরলাম 25 কোটি টাকাই হবে। তো 25 কোটি টাকা দিয়ে তো কী হবে? বাংলাদেশে বিপিএলের যদি বিপিএল কথা যদি চিন্তা করি, একটা বিপিএল করতে তো মানে ওভারঅল 8টা ফ্র্যাঞ্চাইজি 6টা ফ্র্যাঞ্চাইজি সহ 25 কোটি টাকা দিয়ে একটা বিপিএল হয় না। সো আপনি একটা বিপিএল যেখানে হবে না, সেখানে সেই টাকা দিয়ে একটা পুরো দেশের সারা বছর ক্রিকেট চালাইতে হবে। এই জিনিসটা কিন্তু আসলে ফেয়ার হবে না। আমি যদি বলতে চাই যে জিনিসটা অন্য অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য ফেয়ার না, ঠিক তাদের পার্সেন্টেজটা বাড়ানো উচিত। আপনি তেলা মাথায় তেল দিয়ে তো আসলে কোনো লাভ নেই। যাদের আছে এই টাকা, তাদের যদি আপনি আরও টাকা দেন, তারা তারা খুশি হবে, তারা আরও ইনভেস্ট করবে, তাদের মার্কেটটা হয়তো ক্রিকেটের ব্যবসাটা হয়তো বেশি হবে, বাট আপনি তো আরও নতুন দেশগুলোকে ইনভলভ করতে পারবেন। দুর্ভাগ্যজনকভাবে এটি পুঁজিবাদী মডেল আমরা যাতে বলি। আর আরও দুর্ভাগ্য হচ্ছে, আমরা আইসিসির কথা বলি, আইসিসি কতটা ইনেপ্ট যে সেটা হচ্ছে দিন শেষে একটা সিঙ্গেল ফিক্সচার, এবং যেই ফিক্সচারটা আসলে প্রায়
প্রায় না, এই সিরিজটা ওয়ান সাইডেড হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তান খেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রত্যেকবার হচ্ছে পাকিস্তান কিছু খেলার আগে কিছু হুদাই কথা বলবে, মশলা তারপরে লাইট করে দিয়ে, হ্যাঁ। আসলে বেসিক্যালি আমি আজকে একটা মিম দেখতেছিলাম, অবভিয়াসলি এটা সুনীল গাভাস্কার বলেন নাই, কিন্তু হচ্ছে গিয়ে খুবই পার্টিনেন্ট মিম, যে গাভাস্কারের ডায়লগ দিয়ে বলতেছে যে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান খেলার টস সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওইটাই ডিসাইড করে পাকিস্তান কত রানে হারবে না উইকেটে। উইকেটে হারবে। তো এই একটা খেলা দেখা যাচ্ছে, এই খেলাটা যেই টাকা ইনকাম করে তার বাকি সব খেলা মিলা, বাকি সব ফিক্সচার মিলা ওই টাকা ইনকাম করেন। সো ক্রিকেট ইজ বেসিক্যালি, এর আমরা যতই ক্রিকেট ভালোবাসি, মানে আইসিসি বলি বা ইসেরা বলি, খেলাটার কারণে লোকে না দেখে ইন্ডিয়ার পাকিস্তানের একটা আমরা এর আগের ঠিক আগের পর্বটাতে আমরা আলোচনা করছি যে ওয়ার উইদাউট শুটিং। শুটিং, হ্যাঁ, হ্যাঁ। সো আমাদের আসলে হচ্ছে ওই ওয়ার উইদাউট শুটিংটা দেখতেই যায়। দেখতেই চাই। আমি নিশ্চিত যে বাংলাদেশের বড় অংশের মানুষ, আমি খুব ফরচুনেট যে আমি হচ্ছে ইতালির সাথে কি কারণে জানি, আসলে সম্ভবত এই প্রোগ্রামেরই দিব বা এক ধরনের মোবাইলে আমি হচ্ছে, তাও পুরো খেলা না, অবভিয়াসলি পুরো খেলা না, ইটালির সাথে, আরে ইংল্যান্ডে তো ভালো ইটালিয়া তো ভালো খেলতেছে, খুলে দেখলাম যে প্লেয়ারটাই ভাই মারতেছে। কালকে হঠাৎ করে হচ্ছে গিয়ে কানাডার সাথে নিউজিল্যান্ড, আমি হচ্ছে গাড়িতে জামে বসা, ওই সময় দেখতেছি কানাডার ছেলেটা এরকম। সো দুর্ভাগ্য হচ্ছে উই আর নট সাপোর্টিং ক্রিকেট, আমরা ক্রিকেটকে জাস্ট পলিটিক্সের একটা পার্ট হিসাবে, এবং আমি যদি ভুল না করে থাকি, আমি এই যে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলে নাই, যার জন্য হয়তো মেজার করা কঠিন হয়ে যাচ্ছে যে বাংলাদেশে ক্রিকেটের হাইপ কতটা, হাইপ কতটা, হ্যাঁ। কিন্তু আমি কোনো ফেসবুকে পোস্ট দেখতেছি না ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেটা নর্মালি টাইমে হইতো। আর যারা দিচ্ছে, যেটা হচ্ছে যেমন কয়েকজন আছে যারা সবসময়, মানে বিশ্বকাপ হোক আর যেটাই হোক, যে কোনো খেলা তারা সবসময় পোস্ট দেয়, এরকম হাতে গোনা 5-7 জন বাদ দিয়ে আসলে ওইরকম যেটা হয় কোনো মানুষের মধ্যে যে ক্রিকেটটার আলোচনাটা, সেটা কিন্তু এখন ওইভাবে হচ্ছে না। যারা ইউজুয়ালি সব খেলা দেখে তারাই আসলে এখন বিশ্বকাপটাও দেখতেছে। হ্যাঁ, মানে ওই আমাদের এত ক্রিকেটটা এত হাইপার পলিটিক্স, অথচ যেই পলিটিক্সটা তারা আরো ভালো, আমি রাগবিরের সাথে যে আলোচনাটা করতেছিলাম যে হচ্ছে পৃথিবীর এই যে ট্রাম্প টুইট করতেছে, তার মানে কি যে হচ্ছে ওইখানে আমার ক্রিকেট খেলাটা যেহেতু একটা নাম হবে, সো আমি যদি ভালো ক্রিকেটার হই, ওইখানে আমার কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। যে রাগবির যেমন হচ্ছে অবভিয়াসলি সে একটা 1 মাসের ছুটি নিয়ে আসছে, বাংলাদেশি ছেলে, বাংলাদেশ থেকে পড়াশোনা করে এখানে গিয়ে ভালো করছে। আপনি কিন্তু ওইটা যদি, সে খেলাটা যদি বিন্দুমাত্র রেকগনিশন না থাকতো, তাহলে কিন্তু হচ্ছে গিয়া অসম্ভব হয়ে যেত তার জন্য জীবিকা নেই। বরং উইকেন্ড, আমি পরশুদিন যেমন হচ্ছে প্রথম আলোতে একটা ভালো রিপোর্ট পড়তেছিলাম, যে শুধু আলাপটা আসলে অনেক অন্যদিকে চলে যাচ্ছে, সরি, যে হচ্ছে হকি আম্পায়ার, উনি হচ্ছেন, আপনি মনে হয় পড়ছেন স্টোরিটা, যে একজন ওয়ার্ল্ড লেভেলের হকি আম্পায়ার, উনি হচ্ছে কম্পিউটার কম্পোজের দোকান দিয়ে হচ্ছে চালাচ্ছেন, এবং উনি বলতেছেন যে হচ্ছে গিয়ে আমার চাকরি বাকরি হয় না, কারণ হচ্ছে চাকরিতে ছুটি দেন, সে ওয়ার্ল্ড কাপ খেলা কাভার করতে যাবে তাতেও তাকে ছুটি দেয়। সো অবভিয়াসলি এই আলাপটা কেন আসলে, হকি তো বাংলাদেশে মোটামুটি রিনাউন্ড খেলা, তাতেই অবস্থা। সো ইটালিতে ক্রিকেটটাকে কিভাবে দেখা হয়, বা হচ্ছে কানাডাতে ক্রিকেটটাকে কিভাবে দেখা হয়, উই ক্যান ইজিলি কম্পেয়ার উইথ দ্যাট। বাট হ্যাভিং সেড দ্যাট, মানে আমি খুবই এক্সপেক্ট করবো যে বাংলাদেশের যারা মিডিয়াতে আছেন, তারা হচ্ছে এই ধরনের যে নেগোসিয়েশন, ইটালি টিমে আমাদের বাংলাদেশি মানে ইটালিতে বাংলাদেশিরা কাজ করতেছে, বা কানাডাতে আপনি খুঁজলে দেখা যাবে যে এরকম অনেক আছে কানাডা অ্যাসোসিয়েশনের সাথে। এখন তারা হচ্ছে ধনী দেশ, তাদের অর্থনীতি অনেক ভালো, তাদের সাথে ওই আলাপটা করা যায়, আমরা তোমাদের প্লেয়ার দেই, আমরা তোমাদের সাথে কাজ করি, আমাদের ওদের কর্মসংস্থান, দিস ক্যান বি আ গুড, মানে, এবং এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ফুটবলের কথা তো বারবারই আসে, ফুটবলে যেমন হচ্ছে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশ হচ্ছে তারা ফুটবলে প্লেয়ার রপ্তানি করে, ফ্রান্স টিমটা তো অলমোস্ট, মানে ওরা তো ন্যাশনাল টিমে খেলে, সেটা তো এক হিসাব, মানে যেই পরিমাণ প্লেয়ার ওরে বলাই হয় যে মানে ব্রাজিলে বা হচ্ছে আফ্রিকার কিছু দেশে তাদের একটা বড় অংশের ইনকাম আসে হচ্ছে ফুটবলারদের রপ্তানি করে, তাদের ওইখানে খেতে যাচ্ছে, এবং কালচারালিও দ্যাট গিভস আ টলারেন্স, যে হচ্ছে যে রেসিজম যেটা থাকে, একটা ভালো প্লেয়ার সালার কথা বলতে পারি, সালা হচ্ছে লিভারপুল টিমে যখন ভালো খেলা শুরু করলো, সালাকে নিয়ে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে রিসার্চ হয়েছে যে ইসলামোফোবিয়া কমে গেছে শুধুমাত্র সালার কারণে। অনেকে যখন হচ্ছে কালো প্লেয়াররা যখন ভালো খেলতেছে, হ্যাঁ তারা স্টিল তারা রেসিজমের শিকার হয়, কিন্তু এক ধরনের সোসাইটিতে এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়, সম্মানটা একটু বাড়ে অন্তত। তো আমরাও যখন দেখি যে ইটালিয়ান
এই ইটালিতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শ্রমিকরা অনেক ধরনের নিগ্রহ শিকার, যেটা গ্লোবালি হয়ে আসতেছে। কিন্তু একটা স্পোর্টসে সে ভালো করতেছে, সে অবভিয়াসলি তখন তার একটা এস্টিম তৈরি হতে পারে। আলোচনাগুলো হয়তো অনেক ফার ফেচড, কিন্তু উই মে থিঙ্ক, আমরা যেহেতু এই প্রোগ্রাম আমরা বলি যে আমরা আসলে ক্রিকেটের লেন্সকে সমাজকে Beyond দেখতে the চাই, boundary বলা যায়। হ্যাঁ বিয়ন্ড দ্য বাউন্ডারি এগুলো দেখতে চাই। হোপ লোকজন এগুলো শুনবে, লোকজন এগুলোর উদ্যোগ নিবে। তবে অ্যাসোসিয়েটদের পুরো গল্পটাই আসলে খুব স্যাড গল্প। আমরা তো রেভিনিউ জেনারেশনের কথা বললাম, আমরা হচ্ছে এই যে মজার ব্যাপার রাগবির ইয়ন মর্গানের কথা বলতেছিল। মর্গান কিন্তু ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেন, অথচ সে কিন্তু ইংলিশ না, সে আইরিশ। কারণ সে আয়ারল্যান্ডে খেললে সে হচ্ছে গিয়া পারতো না, তার কিছু ফ্লারিশ হইতো না। আয়ারল্যান্ড ইজ এ ভেরি ফাইন এক্সাম্পল। মানে আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পাইলো কবে? 17 সালে আমার প্রথম টেস্ট খেললো। হ্যাঁ, তারা এখন কি মানে 10টা টেস্ট কি খেলছে? টেস্ট হয় না হয়তো। এবং এই বিশ্বকাপে পর্যন্ত হচ্ছে ওদের যে প্রিমিয়াম পেস বলার মার্কেটার, ওর হচ্ছে বলতে হচ্ছে যে আমরা তো কোনো অ্যাসোসিয়েট টিম না, আমাদের বারবার এটা জাস্টিফাই করার কিছু নাই যে আমরা ফুল নেশন টিম, আমরা আমাদের পারফরমেন্স দিয়ে জাস্টিফাই করতেছি। বাট এটা কেন বলতে হচ্ছে? কারণ ওরা মানে একটা ফুল মেম্বার হয়ে ওরা এনাফ টেস্ট খেলতেছে না। বাট যে কারণে হচ্ছে মানুষ ওদের হোয়াইট ড্রেসে যখন না দেখে তখনই মানুষ ভাবতে শুরু করে ওদের তো হোয়াইট ড্রেস নাই, ওরা হোয়াইট ড্রেস খেলে না, সো ওরা নিশ্চিতভাবে হয়তো অ্যাসোসিয়েট, ওরা হয়তো ফুল মেম্বার না। বাট স্টিল ওরা কিন্তু সেই 8-9 বছর ধরে ফুল মেম্বার হয়ে আছে। সেটাই আবার চলে আসে আর কি, যে আইসিসি যে কতটা এসব ক্ষেত্রে উদাসীন বা একটু অবহেলা করতেছে, যে ক্রিকেটটা একটু বড় করি, ক্রিকেটটা একটু গ্লোবাল না। এই যে যেমন আমি বললাম যে টি-20 কিন্তু আইসিসির জন্য একদম বিরাট দুইটা সুবিধা এনে দিচ্ছে। একটা হচ্ছে টাকা পয়সা, আরেকটা হচ্ছে এক্সপানশন। যেমন আমরা আসলেও না কুচা ছিলাম, এটা আমি অস্বীকার করি না, যে হচ্ছে ছোটরা এরা খেলবে, এটা একটা খেলাটাকে নষ্ট করে দিবে খেলার। কিন্তু দেখেন টেস্টটাও যদি বা হচ্ছে যারা এই রকম খেলতে চায়, বা ওয়ানডেটাও যদি হচ্ছে 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে, যে এদের মধ্যে প্রচুর খেলা হবে, টিআরপিতে হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, মানে আইসিসির উদ্যোগটা তো নিতে হবে। বাংলাদেশকে যদি সে ইনসেন্টিভ দেয় যে আপনার হচ্ছে বাংলাদেশ তো এত না কুচা হওয়ার কিছু নাই, বাংলাদেশ শুড প্লে মোর উইথ আয়ারল্যান্ড, এখন একটা মুশকিল হচ্ছে আমাদের মিডিয়ার একটা ঝামেলা আছে। আমরা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ হেরে গেলে আমরা বলি গেল সব গেল, জাত গেল। এই জন্য আসলে সম্ভবত এই সিরিজগুলোর সাথে তারা, কিন্তু জিনিসটা হচ্ছে আইসিসি কে বলা যে হচ্ছে আমরা আসলে আয়ারল্যান্ডের সাথে বেশি সিরিজ খেলবো, আমাদেরকে পয়সা দিতে হবে। আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের একটা সাক্ষাৎকার দেখছিলাম, তারা ইন্ডিয়া বাদে অন্য যে কোনো দেশের সাথে টেস্ট খেলার আয়োজন করলে তাদের লস হয়, বিপুল টাকা লস হয়। সো এই জিনিসগুলা ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে সম্ভবত, আমি বলি, আমি নিজে ফ্যান বলে বলি না, যে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি নিউট্রাল ফ্যান ওদের আছে, যে সেটা তাদের ওই হিস্ট্রি, তাদের হচ্ছে ওই যে ফায়ার ইন দ্য ব্যাবিলন ইত্যাদি জাতীয় যে তাদের সেই মার্কি ক্রিকেট, এবং তাদের যে ব্র্যান্ড ছিল ক্রিকেটের, সব মিলায়া ওই বিয়ন্ড দ্য বাউন্ডারি শব্দটা তো আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজ থেকেই ধার করলাম। সো কিন্তু সেই দেশটাও যখন স্ট্রাগল করে, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর আদার্স টু থ্রাইভ। এখন পুরোটাই ব্লিক। আমি আসলে হচ্ছে আগে খুব খুশি হয়ে যেতাম যখন হচ্ছে প্রত্যেকটা টুর্নামেন্টেই, গতবার যখন ইউএস কোয়ালিফাই করলো, ওয়াও কি উচ্ছ্বাস, মনে হয় একটা ক্রিকেটের একটা বিপ্লব হয়ে যাবে। এর আগে যখন আয়ারল্যান্ড পাকিস্তানকে হারাই দিল, বাবুল মার মারা গেলেন, ও বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইলো, অলমোস্ট সিমিলারলি ট্রিট করা হয়েছিল দুইটা বিষয়কে। প্রতিবারই কিন্তু এরকম হচ্ছে। এরকম কোনো টুর্নামেন্টে ম্যাচ পর্যন্ত দেখি নাই যে হচ্ছে অ্যাসোসিয়েটরা খুব মানে লজ্জাকর বা খুবই, এবং এইবার তো আমি বিশেষ করে খুবই এক্সাইটেড। এইবার আমি 2-1টা ম্যাচ বাদে ওই রকম 2-1টা এক পেশে ম্যাচ তো আসলে টেস্ট পেইং নেশনগুলোর মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাই তো সবচেয়ে এক পেশে হয়েছে। তো সেই জায়গায় আমি আশা করতে পারি না যে ওমান আইসা হচ্ছে গিয়া খুব প্রত্যেকটা ম্যাচ খুব কম্পিটিটিভ খেলবে। কিন্তু ইটালি আমরা যেটা দেখলাম, ইটালি 3টা ম্যাচ সোফার কম্পিটিটিভ খেলছে। ইউএস 3টা ম্যাচ খুব কম্পিটিটিভ। ইউএস প্লেড বেটার দেন পাকিস্তান এগেইনস্ট ইন্ডিয়া। মানে ইউএস ইন্ডিয়ার সাথে এক সময় মনে হচ্ছিল যে আপসেট না ঘটায় দেয়। হ্যাঁ, সো ওমানের জন্য হয়তো ওমান হয়তো একটু আন্ডার পার করছে, কিন্তু 20টা টিম, তাদের সব টিম সমান ফাইট দেবে না, ফাইট দেওয়া সম্ভব না। বাট দিস ইজ ইনডিড মানে আইসিসি খুবই ইনেপ্টেস। এবং আমি আসলে খুব ব্লিকলি বলতে চাই যে রাগবির আসলো, আমাদের সাথে কথা বললো, উই আর ভেরি আপবিট আমরা, কিন্তু আমার মনে হয় না আমরা কোথাও যাচ্ছি। এক্স্যাক্টলি। এখন দেখা গেছে আমরা যতই বলতেছি যে এখানে ট্রাম্প ইনভলভ হচ্ছে, ইতালি অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে ইনভলভ হচ্ছে, বাট দেখা যাবে যে হয়তো
3 মাস পরে আমি আবার রাগবি ভাইয়ের সঙ্গে যদি কথা বলি, দেখা যায় রাগবি ভাই হয়তো কোনো হতাশার কথা বলতেছে যে আমরা 3 মাস আগে তো ওই বিশ্বকাপ একটা ম্যাচ জিতে আসলাম, কিন্তু 3 মাসে আমার ক্রিকেটে তো আমি ওই যেখানে ছিলাম সেখানেই আছি, আমার টিমে এখন আমি আমার কাজ করতেছি, আমার প্লেয়াররা বললো যে মুস্কার ব্রাদার্সরা কার্পেন্টিং করতে, ও দেখা যাবে আবার কার্পেন্টিং চলে কার্পেন্টিং গেছে। করতেছে একজন যে ফিজিক্যাল ট্রেনার হচ্ছে, হ্যাঁ। তো দেখা যাবে 3 মাস পরে আবার সেই একই চিত্রটা আবার হয়ে যাবে, আবার যখন 28 বিশ্বকাপ আসবে তখন দেখা যাবে নতুন কোনো অ্যাসোসিয়েট কান্ট্রি হয়তো চমক দেখাবে, আমরা হয়তো আবার তার এনে আসা দেখবো, কিন্তু ওই 6 মাস 3 মাস পরে সে একই চিত্রটা ঘুরে ফিরে আসতে থাকে। তো এটার পিছনে যে আপনার ফেভারিট যেটা সাবজেক্ট ক্যাপিটালিজম এবং স্পোর্টস পলিটিক্স, জিও পলিটিক্স বিষয়টা, ওই বিষয়টা বারবারই আসলে হিট করে সব জায়গায়, যে তারা আসলে কতটা চায়, যাদের হাতে এই মূল ক্যাপিটালটা, তারা আসলে কতটা চায় যে ক্রিকেটটা বড় হোক, ব্যবসাটা লাগলে ব্যবসা এমন না যে ক্রিকেট ছড়াইলে যাদের ব্যবসা কম হবে, হয়তো Exactly. একটু দেরিতে হবে, হয়তো 5 বছর পরে হবে, বাট স্টিল ব্যবসাটা তো বড় হবে। মানে তাহলে এটা তো এইভাবে একটা ভাবতে হবে। ইনভেস্টমেন্ট হিসেবে ধরা ধরা যায়। উচিত। জাস্ট ইমাজিন যে হচ্ছে ইউএসএ তে ক্রিকেট, ইউএস এর যে পট, স্পোর্টসের যে পট, হ্যাঁ, তার 1% যদি সে নিতে পারে তাহলে তো সে হচ্ছে আসলে পুরা ক্রিকেটিং পট কত সাইজ কত বেড়ে বড় গেল। হয়ে যাবে। হ্যাঁ, চায়নায় যদি ক্রিকেট একটু বাড়াইতে পারতো, আমাদের বুলবুল ভাই অনেকদিন ট্রাই করছেন, Try উনি করছেন। এখন হচ্ছেন, আমি জানি না উনি এই অভিজ্ঞতা কাজে লাগাবেন কিনা, মানে হি ওয়ার্ক ফর এসিসি, হি ওয়ার্ক ফর আইসিসি ডেভেলপমেন্ট। আইসিসি ডেভেলপমেন্ট, হি ওয়ার্ক ফর চাইনিজ ন্যাশনাল টিম। এখন মুশকিল হচ্ছে জসমিন দেশে যদাচার, উনি কি এখন হচ্ছে আসলে দায়িত্ব নেওয়ার পরে বলতেছে যে না, চায়নার সাথে আমাদের একটা, আমি যেহেতু এখানে ছিলাম খুব একটা ভ্যান্টেজ, এখন আমি খুব একটা ভ্যান্টেজ জায়গায় আছি, আমি চায়নার সাথে এক ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই। And exchange প্রোগ্রামটা হচ্ছে একটা হ্যাঁ একটা হচ্ছে এক্সচেঞ্জ কি, প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা আন্ডার 19 টিম চায়নাতে যাওয়ার কথা, আচ্ছা। রিসেন্টলি যাবে। আচ্ছা, তাহলে এগুলা ভালো ইমপ্রুভমেন্ট, এগুলো আপনারা আরো বেশি বেশি লেখেন, যেমন আমি হচ্ছে এবং এগুলাকে উৎসাহ দেওয়া, এবং এটা দুইভাবে হইতে পারে। একটা হইতে পারে যে চাইনিজরা হচ্ছে ম্যাথে খুব ভালো, চাইনিজরা হচ্ছে অলিম্পিয়াডে আমি দেখি যে চাইনিজরা দুই ইউএসএ বনাম চাইনিজ টিমের চেহারা দেখলে বোঝা যায় না আসলে কোনটা কোন টিম। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। দেখা যাচ্ছে যে উই ক্যান এক্সচেঞ্জ, হচ্ছে আমরা ওখানে ক্রিকেট টিম পাঠাবো, আপনি হচ্ছে গিয়া আমাদের ম্যাচ mathematician শিখাবেন পাঠান, কিছু, হ্যাঁ পাঠান। সো দিস ইজ হাউ ইউ, মানে যেই জায়গায় ল্যাক আছে সেই জায়গাটাকে আরেকটু শক্তিশালী করে, এবং ওইখানে যদি ক্রিকেটটাকে বলা যায় না, উই ক্যান গেট সাম ভেরি নিউ ফ্লেভার অফ ক্রিকেট, চাইনিজ ফ্লেভার। চাইনিজরা তো টেকনোলজিতে খুব ভালো, ওরা দেখা গেলো যে নতুন এক নতুন ধরনের, কোনো অন্য কোনো ভাবে ওরা জিনিসটা অ্যানালাইজ আমরা যদি এলিস অ্যাচং এর কথা বলি, সেই লোক কোন আমলে খেলে গেছে, ওই চায়নাম্যান, আমরা যদি খুব পেজরেটিভ ভাবে বলি, কিন্তু চায়নাম্যান কিন্তু এখনো ক্রিকেটে রয়ে গেছে। বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট চায়না, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট জাপান। জাপান ক্রিকেট খেলতেছে, মাঝখানে দেখলাম যে হচ্ছে কার সাথে, শ্রীলঙ্কার সাথে একটা ছেলে সেঞ্চুরি century করে। করলো, আমার খুব খারাপ লাগছে যে মাহমুদুল্লাহর সাথে তুলনা দেওয়ায়, কারণ হচ্ছে ওই মাহমুদুল্লাহর মতো হয়নি, ছেলেটা ডিজার্ভ করে ওই অ্যাটলিস্ট ওদের জন্য তো এখানে এই জায়গায় এসে রান করাটাই সবচেয়ে হ্যাঁ, বড় ব্যাপার। হ্যাঁ, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে কই বিশ্বকাপ জেতা, মানে ইটস অলমোস্ট লাইক আমি যদি হচ্ছে গিয়া নিউজিল্যান্ড টিমের সাথে রাগবি খেলা স্কোর কিছু করতে একটা পারি, করতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ একটা স্কোর করতে হলে সেটা তো আমার জন্য অনেক বড় অনেক বড় ব্যাপার ব্যাপার, হবে। হ্যাঁ। সো যাই হোক, এইগুলা খুবই হতাশার গল্প, কিন্তু অ্যাজ এ মিডিয়া, অ্যাজ এ ক্রিকেট লাভার, এবং খুবই একদম পুঁজিবাদী জায়গা থেকেও আমরা যদি অ্যাসোসিয়েট দেশগুলোকে হেল্প করতে না পারি, সাপোর্ট করতে না পারি, এবং ক্রিকেট মানে ফুটবল এখন 48 দেশের হয়ে হয়ে যাচ্ছে। গেছে। আচ্ছা। ফুটবলের কি আসলে, ফুটবল কি কখনো হচ্ছে তার মানের সাথে আমাদের যেমন একটা নাকুচা ব্যাপার আছে, যা বারবারই আমরা বলছি যে আরে Competitiveness কমে যাবে। কমে যাবে, টুর্নামেন্টের কম্পিটিটিভনেস কমে যাবে, হ্যাঁ এখানে খেলো হয়ে যাবে। ফুটবল ওয়ার্ল্ড কাপ তো খেলো হয় না, না, ফুটবল ওয়ার্ল্ড কাপ তো সবাই দেখে। 48টা টিম যখন খেলবে, 64টা টিম খেললেও লোকে দেখবে। সো ওয়াই ইজ ক্রিকেট ইজ স্টিল সাফারিং? আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের ক্রিকেট মানে মূলত 150 বছর ছিল ইংল্যান্ডের আন্ডারে, যারা হচ্ছে আসলে জমিদারি মানসিকতা, না কোচার, আর এখন হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে, যারা হচ্ছে আসলে ব্রুটালি পয়সা ছাড়া, মানে ব্যবসা ছাড়া আর কিছু ব্যবসা বলতেও কি শর্ট সাইটেড শর্ট ব্যবসা। সাইড। হ্যাঁ, আমরা যে আলোচনাটা বারবার করতেছি যে হচ্ছে ওদেরকে একটু পয়সা দাও, ওদেরকে বড় হইতে, মানে ট্রু ক্যাপিটালিস্ট যেটা করে, যে আপনি দেখবেন যে হচ্ছে বিল গেটসকে একবার বলছিল যে বাংলাদেশের লোকজন হচ্ছে উইন্ডোজ হচ্ছে পাইরেট করে, তখন বিল গেটস খুশি হয়ে গেছে, পাইরেট করে ভালো তো। মানে এই যারা পাইরেট করে, যাদের অভ্যাস হয়ে যায়, তারা তো 20 বছর পরে গিয়ে তারা পয়সা দিয়ে কিনবে। এখন আর আমি যদি মার্কেটে যা শুরুতেই বলি যে না আমার লাভ হচ্ছে না, আমি পাইরেট বন্ধ করে দেবো, আর উইন্ডোজ ব্যবহারই করবে না। যেটা আমরা বলি যে হচ্ছে বাংলাদেশ চা খায় না কে, একসময় ফ্রিতে চা দিত। সো ক্রিকেটকে যদি ওইভাবে চিন্তা না, ইন্ডিয়ানদের মুশকিল হচ্ছে ইন্ডিয়ানস আর নট থিঙ্কিং ইন দ্যাট ওয়ে। আমি শুধু ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে,
রমরমা লড়াই হবে, মানে ওয়ার উইদাউট শুটিং হবে, কয়েকশো কোটি টাকা কামাবো, শেষ। সো ইভেন মানে ক্যাপিটালিজমেরও খুবই বাস্টার্ডাইজ একটা মানে আইডিয়া একটা এটা। ফরম্যাট বাই, এবং এটা খুবই প্যাথেটিক। আমি যে ইগুলা দেখতেছিলাম যে দিনকে দিন রেশিও কমতেছে, এবং তারা বলতেছে এটা হচ্ছে আসলে কম্পিটিটিভ। কারণ কি, তুমি ভালো খেলো না সেই জন্য তোমাকে কম টাকা দেয়। তো ব্যাপারটা তো আদার ওয়ে রাউন্ড, ও Other way ভালো খেলতে পারার সুযোগই নাই, আমি হ্যাঁ। হচ্ছে গিয়া একজনের পা বাইধা বলতেছি যে তুমি এখানে, আমি মানে জাস্টিস সেইভাবে আসে না যে দুইজন দৌড়াবে, একজনের পা বাইধা দিবে, বা একজনের বয়সে ছোট তারে বলতে হবে তোমার বয়স 6 হয়েছে কি হয়েছে, কি? তুমি 24 বছরের ছেলের সাথে ছেলে কেন দৌড়- খেলতে পারবা না, হ্যাঁ। হ্যাঁ তোমাকেও সমানভাবে দৌড়াইতে দৌড়াইতে হবে। হবে। এইটাই আইসিসি রেভিনিউ শেয়ারিং এর যে ক্রাইটেরিয়া, এটা একটু আমি এখানে আনতে চাচ্ছি যে ক্রাইটেরিয়ার মধ্যেও তো ঝামেলাটা আছে। ওরা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ক্রিকেট হিস্ট্রি, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে লাস্ট 16 ইয়ার্স আইসিসি ইভেন্টে ওদের পারফরমেন্স, তারপরে এরকম উল্টাপাল্টা সব দেওয়া আর কি। তো তো দ্যাট শুড বি দ্য আদার ওয়ে রাউন্ড, Other way মানে round. হচ্ছে গিয়া আপনি তো অলরেডি ক্রিকেট হিস্ট্রি যদি ভালো হয়, আপনার হিস্ট্রি ডেভেলপ করতে হবে কেন? হ্যাঁ সেটাই তো, আপনি যার যদি অলরেডি history ভালো নাই, পারফর্ম করেন, হ্যাঁ ইতালির হিস্ট্রি নাই ওদের, এই জন্য আপনি ইতালির আনবেন। ইতালি তো হ্যাঁ। ফুটবলে ওদের হিস্ট্রি অনেক, আপনি হ্যাঁ। ওদেরকে যদি ফুটবলে যদি আপনি বলেন যে ফুটবল হিস্ট্রি, ফুটবল যদি হিস্ট্রি দেখে ওদের টাকা দেওয়া শুরু করতে হয়, তাহলে তো আর হবে না। না ওদের ফুটবল হিস্ট্রি দরকার নেই আর কিছু, ওদের ক্রিকেট হিস্ট্রি বানাইতে হবে, ওদের ক্রিকেটটা ওদের করতে হবে। আবার কমার্শিয়াল রেভিনিউর কথা বলা, সেই জায়গায় আমি একটা উদাহরণ আনতে চাই, আর নামিবিয়ার টিমের উদাহরণটা একটু আনতে চাই যে কমার্শিয়াল আইসিসি ক্রাইটেরিয়াতে, ফান্ডিং ক্রাইটেরিয়াতে কমার্শিয়াল রেভিনিউতে কার কত কন্ট্রিবিউশন, সেটারও একটা ক্রাইটেরিয়া সেট করা আছে, সেই অনুযায়ী হচ্ছে তারা রেভিনিউ শেয়ার করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ধরেন নামিবিয়ার কতটুকু রেভিনিউতে কন্ট্রিবিউশন আছে। তো এবার হচ্ছে জন্য কী করছে, ইন্ডিয়ার একটা ফ্লিপকার্ট কোম্পানি, তো ফ্লিপকার্ট হচ্ছে নামিবিয়ার স্পন্সর করে রাখছে। নামিবিয়াতে কিন্তু ফ্লিপকার্ট চলেও না, মানে ফ্লিপকার্ট নাই নামিবিয়াতে, বাট স্টিল করে রাখছে। কারণ হচ্ছে নামিবিয়ার সাথে ইন্ডিয়ার ম্যাচ হবে, এবং ওই 40 ওভার তারা হচ্ছে নামিবিয়ার জার্সিতে ফ্লিপকার্টের লোগোটা তারা দেখবে। সো শুধুমাত্র যে ইন্ডিয়ার যে কমার্শিয়াল যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা ইউজ করার জন্য ফ্লিপকার্ট হচ্ছে 40 কোটি রুপি দিয়ে তারা নামিবিয়ার স্পন্সর করতেছে। মানে এটা নামিবিয়া হয়তো দেখছে যে আমাদের লাভ আছে, এই জন্য হয়তো ওরা নিছে, বাট জিনিসটা অ্যাজ আ হোল মানে জিনিসটা কতটা একটা অদ্ভুত বা উদ্ভট যে আপনি ফ্লিপকার্ট যে দেশে নাই সে দেশকে আপনি স্পন্সর করতেছেন, কারণ ইন্ডিয়ার মার্কেটটা আপনি ধরতে পারবেন এটার কারণে। তো মার্কেটটা আসলে একটা জায়গায় যে আটকে আছে, এটারও একটা বড় একটা উদাহরণ কিন্তু যে এই নামিবিয়ার স্পন্সরশিপটা। সো এখন নামিবিয়ার তো কোনো কমার্শিয়াল ভ্যালু নাই, তো ওদের আপনি যদি এই কমার্শিয়াল ভ্যালু দিয়ে জাজ করতে যান, তাহলে তো ওদের আপনি কিছু দিতে পারবেন না। কারণ ওরা কিছু না পাইলে ওরা কীভাবে কমার্শিয়াল ভ্যালু ক্রিয়েট করবে? আপনার তো আগে ঢালতে হবে, পরে যদি না পান এবং সেটা তখন তো আপনি যে ভাববেন। তারই তো দুষ্ট চক্রের মতো। আমরা ডেভেলপমেন্টের কথা বলি যে হচ্ছে আমি নিজে এখন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, যেই মানুষটার সুযোগ নাই, যেই মানুষটা দরিদ্র, তাকে যদি আমি বলি তোমার হিস্ট্রি নাই, তোমার উৎপাদন নাই, তাহলে তো সে আরো পিছায় যাবে, যাবে, সে আরো বার্ডেন হয়ে যাবে। এবং ক্রিকেটের বেলায় যেটা হয় সেটা আর ছড়াবে না। সো কেনিয়ার এক্সাম্পল থেকে আমরা এটা পরিষ্কার হয়েছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড যেইভাবে ধুকে ধুকে টিকে আছে, দিস ইজ ভেরি প্যাথেটিক। আফগানিস্তান নিয়ে বাংলাদেশের মানুষের অনেক ধরনের নেগেটিভ আলাপ আছে। আমি বেশ কয়েক বছর আগে ঢাকা ট্রিবিউনে একটা লেখা লিখছিলাম আফগানিস্তান নিয়ে, কেন মানুষ, ওইটা আমাদের না কুচার একটা বিষয় আছে। আই রিয়েলি লাইক আফগানিস্তান ক্রিকেট, আই রিয়েলি লাইক দেয়ার স্পিরিট। তো সেইখানে হচ্ছে গিয়ে কিন্তু তাদের ওখানে কিন্তু আমি রিসেন্টলি আবার একটা পড়ে ভালো লাগছিল যে ওদের কিছু স্টেডিয়াম টেডিয়াম হ্যান ত্যান কিছু চেষ্টা হচ্ছে, স্টিল তাদের তো কাবুলের নিজের দেশে try খেলা করতেছে। হয় না, তাদের আবার ব্যাক অ্যান্ড ফোর্থ তাদের পলিটিক্যাল কারণে। বাট ক্রিকেট ইজ গোয়িং নো ওয়্যার অ্যাজ ইট সেমস, যে হচ্ছে গিয়া ইন্ডিয়া পাকিস্তান খেলা ছাড়া আর ক্রিকেটের আর কোনো মানে এবার ওয়ার্ল্ড কাপে আরো উদমভাবে দেখাই দিল। আমরা মূলত ইন্ডিয়া পাকিস্তান খেলাটার জন্য একটা ওয়ার্ল্ড কাপের আয়োজন করি। করতেছে। হ্যাঁ, মানে this is- পাকিস্তান যখন হ্যাঁ। বললো যে ইন্ডিয়ার সাথে খেলবে না, তখন সবার মাথাটা মানে সব এত টাকা লস হয়ে যাবে। এত টাকা লস হয়ে যাবে, সব ফোকাস ওদিক চলে গেল। তো এত সবচেয়ে বাজে খেলা হয়েছে সম্ভবত এটা, হ্যাঁ। মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেমস। মানে পাকিস্তান দাঁড়াইতেই পারে না এখানে, মনে হচ্ছে যে ব্যাট ধরতে পারে না, এরকম একটা অবস্থা। পিপল ওয়্যার স্যাটিসফাইড উইথ দিস। ফুটবলে হলে জীবন এরকম, মানে একটা টিমের জন্য অবশ্যই এমন হ্যাঁ। কিছু হইতো না। ব্রাজিল আর্জেন্টিনা আমার জানা মতে ওয়ার্ল্ড কাপে মনে হয় এমন ভাবে মুখোমুখি হয় না, 90 একবার হয়েছিল। হ্যাঁ, বাট ডু এনিবডি বদার যে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আর্জেন্টিনা খেলা না হইলে ওয়ার্ল্ড কাপ হবে না, বা জার্মানি ইতালি খেলা না হলে হইতে পারে, না হইতে না পারে। হইতে পারে। অথচ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে যদি সার্বিয়া খেলে, মন্টেনেগ্রো খেলে, ওই ম্যাচগুলো তো হাইপ থাকে, স্টেডিয়াম ভরা থাকে, মানে হাইপে অন্যরকম, যে টিমই খেলুক। সেটাই স্পোর্টস ইজ, মানে ক্রিকেট নিজেই বুঝতেছে যে স্পোর্টস ইজ নট অনলি অ্যাবাউট স্কিল। মানে ইন্ডিয়া পাকিস্তান খেলার অন্য সাইডটাও যদি আমরা বলি, ইটস অ্যাবাউট হাইপ। সো ওয়াই কান্ট উই ক্রিয়েট হাইপ ইন ইউএস, চায়না, চায়না, হ্যাঁ। ইটালি, জার্মানি, যেসব দেশের সাথে ই করলে। যাই হোক শাহাদ, আমরা আলোচনা অনেক বেড়ে যাবে। আমরা আসলে অনেক আমরা ব্রডার আসলে একটা দুই স্কেল, সেগমেন্টে আপনি ব্রডার একটা স্কেল আসলে দুই নেন। সেগমেন্টে আসলে আলোচনা করে আমাদের প্রোডিউসার হয়তো খেপে যাবেন আজকে, যে প্রচুর
লম্বা আলোচনা হয়ে গেছে। আজকে একটু ডিসওরিয়েন্টেড আলোচনা হইলো আসলে। কি বলবো যে আমি সত্যি সত্যি হচ্ছে যারা শ্রোতা তারা যদি ধৈর্য ধরে এখনো শুনে থাকেন তাদের কাছে আমি সরি। উই আর বিট ক্যারিড অ্যাওয়ে। আমরা আসলে খুব জানাশোনা বিষয় নিয়ে কিছু আলোচনা করলাম, কিছু দুঃখের কথা বললাম, বাট অ্যাসোসিয়েটদের খেলা বেশি বেশি দেখেন, অ্যাসোসিয়েটদের সাপোর্ট দেন, দ্যাটস ভেরি ভাইটাল ফর ক্রিকেট। থ্যাংক ইউ।